এই জায়গাটা আমরা একটু দেখি। সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন খাউ, খাউজ, বয়, বয়েজ, গার্ল, গার্লস। অর্থাৎ এখানে শুধু নাউনের শেষে এস যোগ করে দিলেই কিন্তু আমার প্লুরাল হয়ে গেল। রুল টু দেখেন, ভালো করে খেয়াল করবেন। রুল টু, রুল টুতে কি বলছে? নাউনের শেষে এস, এস এস, আমার সঙ্গে ক্রস করবেন, সবাই বলবেন। নাউনের শেষে এস, এস এস, এস এইচ, এক্স বা জেড থাকলে, কি থাকলে বলেন তো? জেড থাকলে এই জায়গাটা খুব একটু ভালো করে দেখতে হবে। এখানে কি থাকবে? এখানে থাকবে এস, এস এস, এস এইচ, এক্স বা জেড থাকলে, এবং শব্দের শেষে সিএইচ এর উচ্চারণ চয়ের মতো হলে ওই সকল নাউনের শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। কি করতে হবে? প্লুরাল। বক্স, বক্স শেষে চয়ের মতো উচ্চারণ হচ্ছে না, এবং শেষ লেটার বা বর্ণটি কি আছে? এক্স আছে। কি আছে বলেন তো? এক্স। এই বক্সকে যখন আমি প্লুরাল করব, তখন বক্সের পর আমাকে ইএস যোগ করতে হবে। কি যোগ করতে হবে? ইএস। এইটা একটু খেয়াল করেন। দেখেন ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ মানে কি? শাখা। তো ব্রাঞ্চেস, শাখাগুলা। ব্রাঞ্চ বানান যা লিখবেন, ওর পরে শুধু ইএস দিলে শাখাগুলা প্লুরাল হয়ে যাবে। কেন আপনি ইএস দিবেন? ইএস দিবেন নাউনের শেষে যদি এইগুলা থাকে, এস, এস এস, এস এইচ, এক্স বা জেড, এবং শেষে সি এইচ থাকলে তার উচ্চারণ যদি চয়ের মতো হয়, ওই সব নাউনের শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এটা কি বুঝতে পারছেন? এই যে এতক্ষণ যা বললাম, এই যে দুইটা রুল মাত্র পড়ালাম, এতটুকু কি বুঝতে পারছেন যে কি থাকলে কি হয়? এতদিন স্যার শুনি নাই। এতদিন কি শোনেন নাই? মানে অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো দেখেন, এখানে আরো অনেক নতুন শিখতে পারবেন, এবং এইগুলো একটু ভালোভাবে শিখে নেন। দেখবেন আপনার ইংলিশে আপনি যখন রাইটিং পার্টে আপনার আর ভুল হবে না। যেমন আমরা এই যে বুশ, এটা লিখতে গেলে বুশেস, বক্স, বক্সেস, ব্রাঞ্চ, ব্রাঞ্চেস, আমরা ব্রাঞ্চ বানান অনেকেই দেখছি, ব্রাঞ্চ, BRUNCH, এটাকে প্লুরাল লিখে দেয় BRUNCH, ওর পরে এস দিয়ে প্লুরাল করে দেয়। কিন্তু এস তো হবে না, এখানে ইএস দিতে হবে। কেন দিতে হবে? তার কারণ হচ্ছে এইটা, যে নাউনের শেষে এই লেটার গুলা যদি থাকে, এস, এস এস, এগুলা থাকলে, এবং শেষে যদি কখনো সিএইচ থাকে, তার উচ্চারণ চয়ের মতো হলে নাউনের শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হবে। এবং এইটার উপরে এখানে মাত্র কয়েকটা শব্দ দিয়েছি, আরো কিছু শব্দ দিয়ে দিব, এটা আপনারা পেয়ে যাবেন, ধাপে ধাপে পাবেন। এখানে শুধু এই শব্দগুলোর সঙ্গেই যে ইএস বসে তা না, আরো কিছু শব্দ আছে, এগুলো দিব। তো দেখেন, এখানে ব্যতিক্রম কিছু প্রশ্ন থাকলে একটু কাইন্ডলি মনে রাখেন, একটু পরে প্রশ্নটা করবেন, আমাকে একটু পড়াতে দেন। আজকে অনেক দূর যেতে হবে, এবং ক্লাসটা যদি আপনাদের হাতে সময় থাকে, আমি 10টা থেকে 11টা না, আমি 11:30, 12টা পর্যন্ত কন্টিনিউ করব। সবাই একটু থাকার চেষ্টা করবেন, অনেক ইম্পর্টেন্ট একটি ক্লাস। ব্যতিক্রম নিয়ম দেখেন, সিঙ্গুলার নাউনের শেষে কি বলছে? এই দেখেন, প্রত্যেকটা জায়গায় সিঙ্গুলার প্লুরাল চলে আসছে। এই জন্য আমাকে কিন্তু এই বিষয়টা দেখতে হবে যে সিঙ্গুলার কি আর প্লুরাল কি। সিঙ্গুলার হচ্ছে এক বচন বা একমাত্রিক সংখ্যা, আর প্লুরাল হচ্ছে বহু বচন বা বহুমাত্রিক সংখ্যা। দেখেন, এই বিষয়গুলো যদি না বোঝেন, যখন আমি একটু কঠিন ক্লাসে চলে যাবো, অ্যাডভান্স লেভেলের ক্লাস, ভয়েস চেঞ্জের ভিতরে কন্ডিশনাল পড়াবো, ক্লজ পড়াবো, তখন কিন্তু আপনাদের ওই ক্লাসগুলো ভালোভাবে বুঝতে গেলে আগে নিচের এই সিঁড়িগুলা ভালোভাবে ধাপে ধাপে অতিক্রম করতে হবে। এইখানে যদি আপনি পারেন, ওইটা আপনি ইজিলি পারবেন। আর এইখানে যদি আপনি না পারেন, ওইখানে আপনার সমস্যা থাকবে। তো কি বলছে? সিঙ্গুলার নাউনের শেষে সিএইচ এর উচ্চারণ চয়ের মতো না হয়ে, একটু ভালোভাবে খেয়াল করবেন এই জায়গাটা দেখেন, কিসের মতো না হয়ে কিসের মতো হবে? সিঙ্গুলার নাউনের শেষে সিএইচ থাকবে, এবং তার উচ্চারণ চয়ের মতো না হয়ে ওয়াইয়ের মতো হলে ইএস যোগ না হয়ে শুধু এস যোগ হয়। এটা কিন্তু একটু ব্যতিক্রম নিয়ম। সোয়ের মতো উচ্চারণ না হয়ে কোয়ের মতো হবে। এটা হলে ইএস যোগ না করে শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়। আমি আবারও বলছি, আগের রুলটা ছিল ইএস যোগ করেছি, মূল শব্দের সাথে ইএস যোগ করেছি, আর এখন শুধু এস যোগ করব। এটা কিভাবে হয়? যেমন দেখেন, এস্টোমাক, এখানে এস্টোমাস কিন্তু হচ্ছে না, চ হচ্ছে না। এই এস্টোমাকের উচ্চারণ শেষে কয়ের মতো হচ্ছে। এই জন্য এইটা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে STOMACH, ওর পরে শুধু এস যোগ করলেই হবে। তো এই যে রুলটা বলছে যে সিঙ্গুলার নাউনের শেষে সিএইচ এর উচ্চারণ চয়ের মতো না হয়ে ওয়াইয়ের মতো হলে ইএস যোগ না করে, ইএস যোগ না করে শুধু এস যোগ করতে হবে। সিঙ্গুলার নাউনের শেষ বর্ণটি ও হলে, রুল থ্রিতে কি বলি হয় দেখেন, সিঙ্গুলার নাউনের শেষ বর্ণটি ও হলে এবং তার পূর্বের বর্ণটি কনসোনান্ট হলে, সিঙ্গুলার নাউনের শেষ বর্ণ হতে হবে ও। আমি একটু উদাহরণ দেই। হিরো,
হিরো বানান কি দেখেন, একটু ভালো করে খেয়াল করবেন। হিরো বানান হচ্ছে HERO। হিরো শব্দের অর্থ নায়ক। অর্থাৎ সিঙ্গুলার নাউনের শেষে শেষ বর্ণ কি আছে? ও আছে। শেষ বর্ণ ও হলে এবং তার পূর্বের বর্ণটি যদি কনসোনান্ট হয়, তো এই ও এর পূর্বে কি আছে? আর আছে না? লেটার কি? আর। আর বর্ণ, আর অক্ষর। এই আরটা কি? কনসোনান্ট। তাই বলছে যে সিঙ্গুলার নাউনের শেষ বর্ণটি ও হলে এবং তার পূর্বের বর্ণটি কনসোনান্ট হলে ওই নাউনের শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন দেখেন নিগ্রো। নিগ্রো, নিগ্রো বানান কি? NEGRO। তো এইটা নিগ্রোস হবে। NEGRO। ওর পরে ইএস যোগ করতে হবে। ওর পরে কি যোগ করতে হবে? ওর পরে ইএস যোগ করতে হবে। কার্গো। কার্গো। এটা কি হবে? কার্গোস। দেখেন এই যে রুল গুলো পড়া দিচ্ছি না, এটা কিন্তু হোমওয়ার্ক থাকবে। এটা বাড়িতে আপনারা মুখস্থ করবেন। এটা মুখস্থ করার ছাড়া এখানে বোঝার তেমন কোনো বিষয় নেই। কয়েকটি এক্সাম্পল একটু মনে রাখবেন আর এই রুলগুলো একটু মুখস্থ করবেন। দেখবেন আপনি যখন ইংলিশে প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন, কম্পোজিশন লিখবেন, এই জায়গাটাতে আপনার আর ভুল হবে না, কারণ আপনি এগুলো জানবেন। হিরো বানান অনেকেই কি লিখি আমরা? HERO। আর যখন প্লুরাল করতে যাই তখন এই রুলটা আমরা জানি না বিধায় আমরা লিখে দেই HEROS, হিরোস। আমরা কি লিখি? HEROS। কিন্তু HEROS হবে? হবে না। কেন হবে না? তার জন্য উপরে আমার বর্ণনা দেওয়া আছে যে এই জন্য হবে না। তারপর দেখেন প্রত্যেকটা রুলে কিন্তু আবার ব্যতিক্রম আছে। এখানে ব্যতিক্রম রুলটা কি? কিন্তু কিছু নাউনের শেষে, কিন্তু কিছু নাউনের শেষে ও এবং ও এর পূর্বে কনসোনান্ট থাকা সত্ত্বেও সেগুলোর শেষে এর যোগ করে প্লুরাল করতে হয়। এগুলা কিন্তু একটু ব্যতিক্রম নিয়ম। কিছু নাউনের শেষে ও থাকবে, উপরে যে রুলটা পড়েছি সেই রকম। এখানে শেষে ও আছে এবং ও এর পূর্বে কনসোনেন্ট আছে, তা থাকা সত্ত্বেও এখানে ইএস না দিয়ে শুধু এস দিয়ে প্লুরাল করেছে। এটা ব্যতিক্রম নিয়ম। যেমন ফটো, ফটোস, PHOTO, PHOTOS। স্লো, স্লোস। পিয়ানো, পিয়ানোস। ক্যান্টো, ক্যান্টোস। অর্থাৎ এখানে আমার কি বলছে? আমাকে এইটুকু মনে রাখতে হবে, কিছু নাউনের শেষে ও এবং ও এর পূর্বে কনসোনান্ট থাকা সত্ত্বেও সেগুলোর শেষে এর যোগ করে প্লুরাল করতে হবে। রুল 4 দেখেন, সিঙ্গুলার নাউনের শেষে ও এবং ও এর পূর্বে ভাওয়েল থাকলে শুধু এর যোগ করে প্লুরাল করতে হয়। সিঙ্গুলার নাউনের শেষে ও, সিঙ্গুলার নাউনের শেষে ও এবং ও এর পূর্বে ভাওয়াল থাকলে শুধু এর যোগ করে প্লুরাল করতে হয়। কি করতে হবে? প্লুরাল করতে হবে। দেখেন এখানে সিঙ্গুলার নাউনের শেষে ও আছে। রেডিও বানানটা দেখেন, রেডিও অর্থাৎ বেতার যন্ত্র। এই রেডিও বানান কি? RADIO। অর্থাৎ এখানে শেষ লেটার বা বর্ণটি আছে ও এবং তার পূর্বে ভাওয়েল রয়েছে। দেখেন ও এর পূর্বে আই আছে। আইটা হচ্ছে ভাওয়েল। ও এর পূর্বে কি আছে বলেন? আই। অর্থাৎ সিঙ্গুলার নাউনের শেষে ও এবং ও এর পূর্বে ভাওয়েল থাকলে তারপরে শুধু এর যোগ করে প্লুরাল করতে হয়। রেডিও, রেডিওস। তারপর এখানে দেখেন কাক্কু, কাক্কুস। কাক্কু মানে কি বলেন তো? কোকিল। তো এখানে রুল 5 দেখেন, এইগুলা কিন্তু খুব দ্রুত আপনাদের মুখস্থ করে দিবেন। আগামী ক্লাসে আমি ফিডব্যাক নিব। অর্থাৎ এখানে কি বলছে? রুল 5, সিঙ্গুলার নাউনের শেষ বর্ণ ওয়াই। সিঙ্গুলার নাউনের শেষে শেষ বর্ণ ওয়াই। দেখেন আমরা প্রথমে, আমি সবার ক্ষেত্রে যেটা করি, প্রথমে আমরা উদাহরণ দেখব। হাইট, রাইস, এইটা আগে শিখবো, তারপর আমরা স্ট্রাকচার শিখবো। আর না, আমি যদি শুধু প্রথমে স্ট্রাকচার শিখাই, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের বিয়ন, তারপর অবজেক্ট, ওটা কখনো মনে থাকে না। আগে উদাহরণ শিখুন, তারপরে স্ট্রাকচার শিখুন। এটা হচ্ছে আমাদের থিওরি। আগে উদাহরণ, তারপরে স্ট্রাকচার। এখানে একটা উদাহরণ দেখবো, এক্সাম্পল। সিটি। সিটি শব্দের অর্থ কি? শহর। CITY, CITY। সিটি মানে শহর। আর শহরগুলো ইংরেজি কি? সিটিস। কি হবে বলেন তো? সিটিস। তো বলছে সিঙ্গুলার নাউন, সিটি হচ্ছে একটা সিঙ্গুলার নাউন। এর শেষ বর্ণ কি আছে? ওয়াই। শেষের বর্ণ কি থাকবে? ওয়াই। এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট আছে। সিটি বানান কি? CITY। ওয়াই এর পূর্বে টি আছে। সিঙ্গুলার নাউনের শেষ বর্ণ ওয়াই এবং এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই এর পরিবর্তে ওয়াই কে আই করে, ওয়াই কে আই করে তারপরে ইএস যোগ করতে হবে। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন। ওয়াই কে আই করে তারপরে ইএস যোগ করতে হবে। এতটুকু মনে রাখবেন। কোন সিঙ্গুলার নাউনের শেষ বর্ণ, শেষ লেটারে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি একটি কনসোন্যান্ট থাকে, সেই ওয়াই কে আই করতে হবে, তারপরে ইএস যোগ করে আমাকে প্লুরাল করতে হবে। কি করতে হবে? প্লুরাল। বেবি মানে কি? BABY। বেবি মানে কি? একটি শিশু। বেবি মানে কি হবে? একটি শিশু। আর যখন বলবো বেবিস, তখন বানান কি হবে? BABYES। আমরা প্রায় এটা লিখে থাকি, কিন্তু এটা কি হবে? BABIES। অর্থাৎ বেবি, বেবিস। বেবি, বেবিস। অর্থাৎ সিটি, সিটিস। কিভাবে এই বিষয়টা পরিবর্তন হচ্ছে সবাই কি একটু একটু হলেও বুঝতে পারছেন যে আমি কিভাবে এইটা বুঝাচ্ছি বা কিভাবে পরিবর্তন হচ্ছে?
মিজানুর হ্যাঁ রহমান সাহেব একটু স্যার। কথা বলবেন। আজকে দেখেন জি আমি স্যার। এটা একটু দ্রুত, শ্যামল চন্দ্র ভৌমিক বাবু আপনি একটু কথা বলেন। থ্যাংক ইউ, এটা বুঝতে থাকেন আর আমি একটু আজকে দ্রুত পড়াবো, অনেকগুলো শীট তো, তারপরেও বুঝতে পারবেন, এখানে না বোঝার কোনো বিষয় নেই, এখানে ম্যাথমেটিক্যাল, এখানে রকেট সায়েন্স কিছু বুঝাচ্ছি না, এখানে এই বিষয়গুলো আমি একটু দ্রুত বুঝিয়ে এখানে কেস পড়াবো, আজকে কারো পড়াবো, আরো অনেক বিষয়গুলো আমাদেরকে একটু দেখতে হবে। দেখেন এইখানে আমরা কি বললাম, সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই এর পরিবর্তে আই করে তারপর ই এর যোগ করব। কিন্তু এর কিছু ব্যতিক্রম নিয়ম আছে, দেখেন এই ব্যতিক্রম নিয়মটা একটু সবাই ভালো করে খেয়াল করবেন। ব্যতিক্রম কোথায় বসে, কিন্তু ওয়াই এর পূর্বে ভাওয়েল হলে সেক্ষেত্রে সিঙ্গুলার নাউনের শেষে শুধু এর যোগ করে প্লুরাল করতে হয়। কি করতে হয়? প্লুরাল করতে হয়। কিন্তু ওয়াই এর পূর্বে ভাওয়েল হলে সেক্ষেত্রে সিঙ্গুলার নাউনের শেষে শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়। ওয়াই এর পূর্বে ভাওয়েল, যেমন দেখেন কি, কি বানান কি, কে ই ওয়াই, কে ই ওয়াই, এখানে ওয়াই এর পূর্বে ভাওয়েল আছে, ওয়াই এর পূর্বে কি আছে, ভাওয়েল আছে, এখানে শুধু এস যোগ করে প্লুরাল করব। কি মানে চাবি, কিস মানে চাবিগুলা, ডনকি মানে গাধা, ডনকিস মানে গাধাগুলা, মানকি মানে বাদর বা বানর, মানকিস মানে বানরগুলা, মানকিস মানে কি হবে, বানরগুলা। তো এখানে আমার রুল কি বলছে, রুল বলছে যে কিন্তু ওয়াই এর পূর্বে ভাওয়েল হলে, দেখেন এখানে ওয়াই এর পূর্বে ভাওয়েল আছে ই, কি বানানটা একটু লক্ষ্য করেন, এই যে কি বানানটা, একটু বড় করি, দেখেন কি, কি শব্দের অর্থ হচ্ছে চাবি, প্রথমে শেষ বর্ণ কি আছে ওয়াই, ওয়াই এর পূর্বে কি আছে, ভায়োল আছে, ই শব্দ রয়েছে, তো এখানে শুধু এস যোগ করব, কিস, কে ই ওয়াই এস, ডনকি অর্থাৎ গাধা, ডনকিস গাধাগুলা, মানকি বানর, মানকিস বানরগুলা, মানকিস বানরগুলা। তাই এখানে কি বলা হচ্ছে, ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে সেক্ষেত্রে ওই সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে শুধু এস যোগ করব, শুধু কি যোগ করব, এস। আচ্ছা রুল 6 দেখেন, এফ এপি বা ইএফ যুক্ত সিঙ্গুলার নাউনের শেষে এফ এপি বা ইএফ উঠিয়ে ভিইএস বসিয়ে প্লুরাল করতে হয়। এই রুলটা আমাদের প্রতিনিয়ত কাজে লাগে, প্রত্যেক মিনিটে মিনিটে আমরা এটা ব্যবহার করি, কিন্তু এটা আমরা বুঝতে পারি না। কিভাবে বুঝতে পারি না, কি বুঝতে পারি না দেখেন, এটা একটা উদাহরণ দেখে আসি আগে, যেমন ওয়াইফ, ওয়াইফ মানে স্ত্রী, ওয়াইফ মানে কি বলেন তো, স্ত্রী। আর ওয়াইফস যদি কারো দুইটা বউ থাকে তাকে কি বলবো, ওয়াইফস, ডব্লিউ আই ভিই এস, আমার শেষে কি ছিল, ডাব্লিউ আই, এই পর্যন্ত এখানেও ঠিক আছে, পরে ভিইএস হয়েছে, কি হয়েছে, ভিইএস। বলা হচ্ছে যে রুল 6, এফ এফই বা ইএফ যুক্ত সিঙ্গুলার নাউনের শেষে এফ এফই বা ইএফ যুক্ত সিঙ্গুলার নাউনের শেষে এফ এপি বা ইএফ উঠিয়ে ভিইএস বসিয়ে প্লুরাল করতে হয়। কি করতে হয়, প্লুরাল করতে হয়। অর্থাৎ এই যে বর্ণগুলা যদি কখনো থাকে, এফ এফই বা ইএফ, এইগুলা উঠে গিয়ে ভিইএস বসবে। যেমন থিপ বানান কি, THIEF, থিপ। আর থিপস বানান কি, চোরেরা, দেখেন THI, এই পর্যন্ত ঠিক থাকবে। আর এই ইএফ উঠে THIE, এরপরে ভিইএস যোগ করতে হবে। কি যোগ করতে হবে, ভিইএস। এটাও দেখেন একই নিয়মে লাইফ, লাইফ LIFE, আর লাইফস বানান কি, LIVES, লাইফস কি হবে, LIVES। এটা কিন্তু একটা সুন্দর নিয়ম, অর্থাৎ ওয়াইফ ওয়াইফস, থিপ থিপস, লাইফ লাইফস, জীবন জীবনগুলা। কিন্তু দেখেন এখানে ব্যতিক্রমও কিন্তু আবার আছে, একই রুল কিন্তু ব্যতিক্রম, শেষে IEF, ডাবল এফ, এফ আর এফ, IF, ডাবল ইএফ, IFE, এপি রয়েছে, এই ধরনের বিশেষ কয়েকটি শব্দের শেষে শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়, শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়। এইটা আবার কেমন, রূপ, দেখেন আর ডাবল এফ, আর ডাবল এফ রূপস, আর ডাবল এফ এস, হুপ হুপস, সেফ সেফস। অর্থাৎ বলছে শব্দের শেষে যদি কি থাকে, এফ এফ ডাবল এফ, এফ ডবল এফ, এইগুলা থাকলে শুধুমাত্র এস বসিয়ে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়। দেখেন এইগুলা আপনারা কিভাবে মুখস্থ করবেন জানেন, আমি একটা সহজ সূত্র বলে দেই। সহজ সূত্র হচ্ছে, এখানে এই যে উদাহরণগুলো দেওয়া আছে, উদাহরণটা মনে রাখবেন, দুইটা করে উদাহরণ মনে রাখবেন, এবং এই যে রুল দেওয়া আছে না, এই রুলটা মাত্র দুইবার পড়বেন। কি বললাম, এখানে যেমন আপনি মনে রাখবেন যে রূপ এন্ড হুপ, রূপ এবং হুপ, এটা কি হবে, রূপ রূপস, হুপ হুপস। এটা কেন হলো, এই যে পড়বেন শব্দের শেষে যদি IEF, এফ এফ, এফ ই
বা IFE এইগুলা থাকে, তাহলে শুধু এস যোগ করব। তখন আপনি এটা মনে পড়ে যাবে যে স্যার বলেছিল আর ডাবল ও এফ, তাহলে তো এখানে ডাবল ও এফ আছে। এই জায়গাটা দেখেন, এখানে ডাবল ও তারপরে কি আছে, এফ আছে। এবং এই জায়গাটা কিভাবে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করব, এরপরে শুধু এস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করে দিব। কতকগুলো সিঙ্গুলার নাউনের মাঝের এক বা একাধিক ভাওয়েল বা কনসোনেন্ট পরিবর্তন করে প্লুরাল করতে হয়। কি করতে হয়? প্লুরাল করতে হয়। কতকগুলো সিঙ্গুলার নাউনের মাঝের এক বা একাধিক ভাওয়েল বা কনসোনেন্ট পরিবর্তন করে প্লুরাল করতে হয়। সিঙ্গুলার থেকে প্লুরাল, দেখেন ম্যান, এতক্ষণ আমরা যে রুলগুলো শিখেছি সেই নিয়ম কিন্তু এখানে কাজে দিবে না। এখানে ম্যান, এটাকে প্লুরাল করতে গেলে কি করতে হবে? মেন করতে হবে। কি করতে হবে? মেন। ম্যান, মেন। ওম্যান, ওমেন। মাউস, মাইস। মাউস থেকে কি হবে বলেন তো? মাইস। মাউস থেকে কি হবে? মাইস। এই জায়গাটা খুবই একটা ইজি একটা নিয়ম। কতকগুলা সিঙ্গুলার নাউনের মাঝের, কতকগুলা সিঙ্গুলার নাউনের মাঝের এক বা একাধিক ভাওয়েল বা কনসোনান্ট পরিবর্তন করে প্লুরাল করতে হয়। কি করতে হয়? প্লুরাল করতে হয়। ম্যান, মেন। ওম্যান, ওমেন। মাউস, মাইস। ম্যান বানান কি? MAN। আর মেন বানান কি? MEN। এটা মনে রাখবেন। ম্যান আমরা অনেকে কিন্তু ভুল করে দেখছি, লিখে ফেলি ম্যান। ওম্যান, ওম্যান্স লিখে ফেলি। কিন্তু এটা হবে ভিতরের ভাওয়েল বা ভিতরের লেটার পরিবর্তন করে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। এই 7 নাম্বার, 7 নাম্বারের রুলটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। এটা আমরা VBI দিয়ে রাখবো। এটা ম্যান থেকে মেন হবে, ওম্যান থেকে ওমেন হবে, মাউস থেকে মাইস হবে। কতকগুলা নাউনের শেষে EN, REN বা NE, কতকগুলা নাউনের শেষে EN, REN বা NE যোগ করে প্লুরাল করতে হয়। কিভাবে কি করব? অক্স, অক্সেন। চাইল্ড, চিলড্রেন। চাইল্ড, চিলড্রেন, আমরা অনেকেই জানি না চাইল্ডের প্লুরাল কি হবে। ভাই চিলড্রেন কোথা থেকে এলো, চাইল্ড কোথা থেকে এলো, এই ডেরিভেশন অফ ওয়ার্ডস আমরা জানি না। চিলড্রেন এসেছে চাইল্ড থেকে। চাইল্ড মানে একজন শিশু, আর চিলড্রেন মানে হচ্ছে অনেকগুলা শিশু বা শিশুরা। শিশুরা। কতগুলো নাউনের শেষে EN, REN বা NE যোগ করে প্লুরাল করতে হয়। অক্স, অক্সেন। চাইল্ড, চিলড্রেন। চাইল্ড, চিলড্রেন। কতগুলো নাউনের শেষে EN, REN বা NE যোগ করে প্লুরাল করা হয়। এইবার দেখেন, কম্পাউন্ড নাউন গুলার মূল নাউনটির শেষে এজ যোগ করে কিংবা মাঝের ভাওয়েল পরিবর্তন করে প্লুরাল করতে হয়। কিসের? কম্পাউন্ড নাউন। এইটা আবার কি? কম্পাউন্ড নাউন মানে হচ্ছে কি, বড় একটা নাউন, যৌগিক নাউন থাকবে। উদাহরণ দেখি, দেখেন এখানে লিখলাম ব্রাদার ইন ল। ব্রাদার ইন ল, এই যে কম্পাউন্ড নাউন ব্রাদার ইন ল, অর্থাৎ আইনত ভাই। তার মানে আমরা বিয়ে করলে আমার বোনের যে ভাই, অর্থাৎ আমরা শ্যালক যেটাকে বলি বা শালা বাবু যেটাকে বলি, এটা হচ্ছে কি ব্রাদার ইন ল, আইনত যেটা ভাই। তো এই ব্রাদার ইন ল, এই যে কম্পাউন্ড নাউনের মূল শব্দ কোনটি? ব্রাদার। মূল শব্দ কোনটি? ব্রাদার। তো আমাকে প্লুরাল করতে গেলে এই ব্রাদারকে আমাকে পরিবর্তন করতে হবে। অর্থাৎ ব্রাদারের সঙ্গে এস যোগ করব। কি যোগ করব? এস যোগ করব। ব্রাদার ইন ল, এটার প্লুরাল হবে ব্রাদার্স ইন ল। এটার কি হবে? ব্রাদার্স ইন ল। সন ইন ল, সন ইন ল, সনস ইন ল। অসার ম্যান, অসার মেন। অসার ম্যান, অসার মেন। অনেকে প্রশ্ন রাখতে পারেন, স্যার অসারের সঙ্গে কেন অসার যুক্ত হলো না? নো, এখানে কম্পাউন্ড নাউনের কিওয়ার্ড, মূল শব্দ, এই যে অসার ম্যান, এই অসার মূল শব্দ না, মূল শব্দ ম্যান। তো অসার ম্যান, অসার মেন। পেসার বাই, পেসার্স বাই। বাই এর সঙ্গে বাইস হবে না কিন্তু, এটা মনে রাখতে হবে। তো আমার এখানে কি বলছে? কম্পাউন্ড নাউন গুলার, আবার একটু শুনবেন, কম্পাউন্ড নাউন গুলার মূল নাউনটির শেষে এস যোগ করে কিংবা মাঝের ভাওয়েল, মাঝখানের যে ভাওয়েল, এটা পরিবর্তন করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়। হাইপেন বিহীন কম্পাউন্ড নাউন গুলাকে এস যোগ করে প্লুরাল করা হয়। হ্যান্ডফুল, হ্যান্ডফুলস। তারপরে বুক কেস, বুক কেসেস। তো এই যে 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 রুলগুলো আমি এতক্ষণ পড়ালাম, এবং এটা আমি মনে করি আপনাদের অজানা যে বিষয়গুলো ছিল সেটা ক্লিয়ার হলো। এবং আমরা অনেকদিন কিন্তু এটা পড়ি না, অনেকেই আমরা জানি, কিন্তু এগুলো আমরা পড়ি না বিধায় আমাদের কাছে একটু কঠিন মনে হইতো। এবং এখানে এর বাহিরেও অনেক রুল আছে, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমাদের কথা বলতে গেলে যে রুলগুলা প্রয়োজন, জাস্ট এখানে সেই রুলগুলা কিন্তু আমি দিয়েছি, এর বাইরে কিন্তু একটিও যোগ করেনি। এবং দেখবেন এর ভিতরের থেকেই কিন্তু আমাদের বেশিরভাগ ওয়ার্ড গুলা ডে টু ডে লাইফে কথা বলার জন্য কাজে লাগে।
হাসনা। আপনি কি বুঝতে পারছেন আমার পড়াটা, বা এইভাবে যদি বুঝাই আপনার কাছে কি কঠিন মনে হবে? পারবেন? না, না স্যার, ঠিক আছে স্যার, বুঝতে আর আপনি পারছি। প্রশ্ন করবেন, আমাকে আজকে আরো একটু পড়াতে দেন, অনেক দূর যেতে হবে তো। পড়ানোর পরে প্রশ্ন করবেন, আপনি অবশ্যই প্রশ্ন করবেন, সবাই প্রশ্ন করবেন। যেখানে না বুঝবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই নাম্বারটা যা শিখালাম, এরপর আমি একটু জেন্ডারটা পড়িয়ে নিই। আমি আনমিউট করব, সবাই কথা বলবেন, প্রশ্ন একটু মনে রাখবেন। তো সবার প্রশ্নগুলো শেষের দিকে নিব। দেখেন, জেন্ডার শব্দের অর্থ হচ্ছে লিঙ্গ। অর্থাৎ জেন্ডারের আবিধানিক অর্থ হলো লিঙ্গ। অর্থাৎ জেন্ডার হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের সেই রূপ, কোনো নাউন বা প্রোনাউনের সেই রূপ যা দিয়ে প্রকাশ করা হয় ওই নাউন বা প্রোনাউনটি স্ত্রী, পুরুষ নাকি অন্য কিছু। ইলিব হইতে পারে, উভয় লিঙ্গ হতে পারে। এটা আমরা এখন একটু দেখবো। অর্থাৎ লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে প্রতীক বা চিহ্ন। এখানে বলা হচ্ছে যে জেন্ডার শব্দের আবিধানিক অর্থ হলো লিঙ্গ। অর্থাৎ জেন্ডার এর অর্থ হচ্ছে কি বলেন তো? এর আবিধানিক অর্থ হচ্ছে, আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ওই বিষয়টি, ওই নাউন বা প্রোনাউনটি স্ত্রী, পুরুষ নাকি ক্লিব বা উভয়। এই ক্লিব লিঙ্গ কি, উভয় লিঙ্গ কি, আমরা একটু দেখবো। স্ত্রীলিঙ্গ, পুরুষ লিঙ্গ আমরা সব মোটামুটি বুঝি। এখন আমরা দেখবো যে টাইপস অফ জেন্ডার। টাইপস অফ জেন্ডার, আমাদেরকে এটা দ্রুত আজকে আগাতে হবে, কারণ আমাদের এরপরে কেস রয়েছে, পার্টস অফ স্পিচ রয়েছে। এটা একটু ধারণা দিয়ে আমরা কেসটা একটু বেশি ভালো করে বুঝবো। কারণ আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে কেস শব্দের অর্থ হচ্ছে কারো। যদি বলা হয় এই কলমটি আমার, দেখেন এই কলমটি আমার, ওই যে রয়েছে না, কলমের সাথে আমার কি একটা মালিকানা সম্পর্ক, একটা মালিকাই। কেসটা একটু পরেই পড়াবো, তো এটা আগে আমরা একটু ভালো বুঝি। জেন্ডার, জেন্ডার হচ্ছে চার প্রকার। জেন্ডার কয় প্রকার? চার প্রকার। তো এখানে আমার ডেফিনেশনে কি বলা হচ্ছে? জেন্ডারের আবিধানিক অর্থ হলো লিঙ্গ। অর্থাৎ জেন্ডার হচ্ছে কোন নাউন বা প্রোনাউন, কোন নাউন বা প্রোনাউনের সেই রূপ বা চেহারা যা দিয়ে প্রকাশ করা যায় ওই নাউন বা প্রোনাউনটি স্ত্রী, পুরুষ, ক্লিব নাকি উভয়, অর্থাৎ অন্য কোনো জড় বস্তুকে বোঝাচ্ছে। এইটা দ্বারা এই জেন্ডার আইডেন্টিফাই করা যায়। টাইপস অফ জেন্ডার। টাইপস অফ জেন্ডার, জেন্ডার সাধারণত চার প্রকার। জেন্ডার কয় প্রকার বলেন? চার প্রকার। সেই চার প্রকার কি কি? একটি হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার, পুরুষ লিঙ্গ; ফেমিনিন জেন্ডার, স্ত্রীলিঙ্গ; নিউটার জেন্ডার, ক্লিবলিঙ্গ; এন্ড কমন জেন্ডার, উভয় লিঙ্গ। কি বললাম? ম্যাসকিউলিন জেন্ডার, আমার সঙ্গে সবাই একটু মনে মনে বলেন। ম্যাসকিউলিন জেন্ডার পুরুষ লিঙ্গ, ফেমিনিন জেন্ডার স্ত্রীলিঙ্গ, নিউটার জেন্ডার ক্লিবলিঙ্গ, কমন জেন্ডার উভয় লিঙ্গ। কমন জেন্ডার উভয় লিঙ্গ, নিউটার জেন্ডার ক্লিবলিঙ্গ। তো এখন আমরা চলে আসি ম্যাসকিউলিন জেন্ডার। আমরা কিসে আসবো? ম্যাসকিউলিন জেন্ডার। যে নাউন বা প্রোনাউন দ্বারা, যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর পুরুষবাচক অবস্থাকে বোঝায়। যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর পুরুষবাচক অবস্থা বোঝায় তাকে ম্যাসকুইলিন জেন্ডার বলে। যেমন ম্যান, বয়, ব্রাদার, বুল, হি, ডগ, খক। হি বললে কি? সে পুরুষ। ব্রাদার কি? ভাই। বয় কি? বালক, ছেলে বালক। অর্থাৎ যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর পুরুষবাচক অবস্থাকে বোঝায় তাকে ম্যাসকুলিন জেন্ডার বলে। যেমন তার উদাহরণ বয়, ব্রাদার, হি, ডগ, এটসেট্রা। তো এখানে কি বলছে? এটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। আর ফেমিনিন জেন্ডার কি? অর্থাৎ স্ত্রীবাচক শব্দ বুঝাবে ফেমিনিন জেন্ডার। যে নাউন বা প্রোনাউন দ্বারা, যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রীবাচক অবস্থাকে বোঝায় তাকে ফেমিনিন জেন্ডার বলে। তাকে কি বলে? ফেমিনিন জেন্ডার বলে। যেমন ওম্যান, হাউ, সিস্টার, গার্ল, শি, বিস, হেন ইত্যাদি। আবার একটু আমরা শুনি। যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রীবাচক অবস্থাকে বোঝায় তাকে কি বলে? ফেমিনিন জেন্ডার বলে। স্ত্রীবাচক অবস্থা ওম্যান, সিস্টার, গার্ল, শি, বিস, হেন, এর প্রত্যেকটা শব্দ দ্বারা স্ত্রীবাচক একটি সাউন্ড আমরা পাই। তো এটাকে বলা হচ্ছে ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার, দ্যাট ইজ কল্ড স্ত্রীলিঙ্গ। আর এর আগে পড়েছি ম্যাসকুলিন জেন্ডার। এখন আমরা দেখব নিউটার জেন্ডার। কি দেখব? নিউটার জেন্ডার। এটা কেমন হয়? হ্যার ইউ ক্যান সি নিউটার জেন্ডার, যে নাউন দ্বারা কোনো প্রাণীর, যে নাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রী বা পুরুষ কোনো অবস্থাকে বোঝায় না তাকে নিউটার জেন্ডার বলে। বুক, বুক বললে এখানে স্ত্রী না পুরুষ এটা বোঝা যাবে না। পেন, পেন বললে কি? কলম, এটা কিন্তু স্ত্রী পুরুষ বোঝাবে না। টেবিল, টেবিল বললে কি? এখানে কিন্তু কোনো স্ত্রী পুরুষ বোঝাবে না। অর্থাৎ যে নাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রী বা পুরুষ কোনো অবস্থাকে না বুঝিয়ে বিশেষত জড় বস্তুকে বোঝায় তাকে নিউটার জেন্ডার। বুক,
অর্থাৎ এটার প্রাণ নাই, জড়বস্তু। পেন, টেবল, এর প্রত্যেকটাই জড়বস্তু এবং এরা হচ্ছে নিউটার জেন্ডার। স্ত্রী পুরুষ না বুঝিয়ে ভিন্ন কোনো অবস্থাকে বোঝাবে। আর কমন জেন্ডার কি? কমন জেন্ডারটা হচ্ছে যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর পুরুষ বা স্ত্রী কোনো অবস্থাকে না বুঝিয়ে অন্য কোনো অবস্থাকে বোঝায় না। সরি, যে নাউন দ্বারা, যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর পুরুষ বা স্ত্রীর যে কোনো অবস্থাকে বোঝায়। অর্থাৎ সে পুরুষও হতে পারে, মেয়েও হতে পারে। আমরা যদি বলি বেবি, তো এটা ছেলে বেবিও হতে পারে, মেয়ে বেবিও হতে পারে। আমরা যদি বলি স্টুডেন্ট, একজন ছাত্রকেও বোঝাতে পারে, ছাত্রীকেও বোঝাতে পারে। সিটিজেন, সিটিজেন শব্দের অর্থ নাগরিক। আমরা দেশের প্রত্যেক এক একজন সিটিজেন। অর্থাৎ এখানে সিটিজেনটা কি হতে পারে? সিটিজেন সে পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। এনিমি, শত্রু, সে আমার পুরুষ শত্রু হইতে পারে, নারী শত্রু হতে পারে। তাই বলছে যে নাউন বা প্রোনাউন দ্বারা, যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রী অথবা পুরুষ যে কোনো একটি অবস্থাকে বোঝাতে পারে, যে কোনো অবস্থাকে বোঝাতে পারে, তাকে কমন জেন্ডার বলে। আমি আরো একটু ক্লিয়ার করে দেই। দেখেন, এই কমন জেন্ডারটা হচ্ছে এইখান থেকে একটা কমন নেওয়া যায়। আমরা অঙ্ক করার সময় গসাগু করেছিলাম, গসাগুতে কিন্তু কমন নেওয়া যায়, লসাগুতে না। তো এই গসাগুতে যেমন আমরা কমন নিতে পারি, এখানে বেবি, বেবি থেকে একটা বিষয় কমন নিতে পারি। ওই বেবিটা ছেলে বেবিও হইতে পারে, মেয়ে বেবিও হইতে পারে। স্টুডেন্ট, এটা কিন্তু মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে। কমন নেওয়া যায় যে জায়গা থেকে, ওই জেন্ডারটাকে বলা হচ্ছে কমন জেন্ডার। এখন দেখেন, নাম্বার যেভাবে আমরা পরিবর্তন করে এসেছি, এই জেন্ডারটাও আমরা কিন্তু কতগুলো নিয়ম অনুসারে পরিবর্তন করব। সেই জেন্ডারটা কিভাবে পরিবর্তন হয় আমরা এটা একটু দেখি। জেন্ডার পরিবর্তনের নিয়ম। রুল অন, কতকগুলা নাউনের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে ফেমিনিন জেন্ডার করতে হয়। সম্পূর্ণ ভিন্ন শব্দ। এইটা আবার কিভাবে হয়, এটা আমরা এখানে একটু দেখতে পারবো। দেখেন, এই যে ভিন্ন শব্দ ব্যবহার করব, এই যে মেসকিউলিনে রয়েছে ফাদার, ফেমিনিনে রয়েছে মাদার। ব্রাদার, সিস্টার, হাজব্যান্ড, ওয়াইফ, হাজব্যান্ড, ওয়াইফ, এখানে কিন্তু ব্যতিক্রম। অর্থাৎ ম্যাসকুলিন, ফেমিনিন। ফাদারের সঙ্গে কিন্তু ফাদার্স বা ওই যে নাম্বার যেভাবে পরিবর্তন করেছি সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল, সেভাবে কিন্তু এখানে হয়নি। এখানে সম্পূর্ণ ব্যতিক্রম, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, হাজব্যান্ড, ওয়াইফ। অর্থাৎ এখানে ম্যাসকুলিন থেকে ফেমিনিন করা হলো। রুল টু, কতকগুলো নাউনের শেষে, কতকগুলো নাউনের শেষে ইএসএস যুক্ত করে, কতকগুলো নাউনের শেষে ইএসএস যুক্ত করে ফেমিনিন জেন্ডার করতে হয়। ফেমিনিন জেন্ডার করতে হয়। কতকগুলা নাউনের শেষে ইএসএস যুক্ত করে ফেমিনিন করতে হয়। সেটা কিভাবে করব? দেখেন, অথর, অর্থাৎ গ্রন্থকার, তো এটা কি করব? অথরেস। তারপর দেখেন, প্রফেট, প্রফেটেস। অর্থাৎ এখানে কতগুলা নাউনের শেষে শুধু আমরা ইএস যোগ করে ম্যাসকুলিন থেকে ফেমিনিন করে দিব। ম্যাসকুলিন থেকে কি করব? ফেমিনিন করব। তারপরে নিয়মের 3 নম্বরে কি বলছে? কতকগুলা ম্যাসকুলিন নাউনের শেষে ভায়েল তুলে দেওয়ার পর উহাদের শেষে ইএস এর যোগ করে ফেমিনিন করতে হয়। অ্যাক্টর, এসি টি ও আর, অ্যাক্টর। এখানে কি হবে? অ্যাক্ট্রেস। অর্থাৎ অ্যাক্টরের পর একটা ভাওয়েল আনতে হবে, ই, তারপর এস এর যোগ করতে হবে। তারপর কি আছে দেখেন, কন্ডাক্টর, কন্ডাক্টর। আমরা কিন্তু এটা কন্ডাক্টর বলি, নো, আমরা সঠিক উচ্চারণটা শিখবো, কন্ডাক্টর, কন্ডাক্ট্রেস। অর্থাৎ এখানে কি বলছে যে কতগুলা ম্যাসকুলিন নাউনের শেষের ভাওয়েল, জাস্ট 1 মিনিট। আচ্ছা, কতকগুলো ম্যাসকুলিন নাউনের শেষে ই যোগ করে বা শুধু ইএস এর যোগ করে ফেমিনিন করতে হয়। অর্থাৎ আমার মূল যে শব্দটি থাকবে, এই মূল শব্দের পরে ইএস যোগ করে ম্যাসকুলিন থেকে আমরা ফেমিনিন করব। রুল 4 কি আছে? কিছু কিছু ম্যাসকুলিন নাউনের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী ভাবে ইএস এর যুক্ত হয়। উপরের যে রুল, সেই রুলটি কিন্তু এখানে প্রযোজ্য হবে না। যেমন দেখেন, ইম্পিরর, ইম্পিরর বানান কি? ইএমপিই আর ও আর। তো ইম্পিরর, ইমপ্রেস বানান কি হবে? EMPRESS। এখানে বানানটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে কিন্তু EMPEROR তারপর ইএস এর যোগ করা যায়নি। EMPERO, সরি, RESS, এই ও তুলে দিয়ে তারপরে ইএসএস যুক্ত করতে হয়েছে। ইএসএস অবশ্যই থাকবে, রুল 3 এবং 4 ইএসএস থাকবে, কিন্তু একটু ব্যতিক্রম নিয়ম আছে। কিছু ম্যাসকুলিন নাউনের শেষে এ, আইএনই, আইএস যুক্ত করে ফেমিনিন করতে হয়। কি করতে হবে? যেমন ডন, ডনা,
তারপর দেখেন এক্সিকিউটর, এক্সিকিউট্রিস, অর্থাৎ এখানে কিছু ম্যাসকুলিন নাউনের শেষে এ, আই এন ই বা আই এস যুক্ত করে ম্যাসকুলিন থেকে ফেমিনিন করতে হয়। তারপর কি আছে, কম্পাউন্ড নাউন গুলার পুরুষবাচক অংশটিকে, কি বলছে, কম্পাউন্ড নাউন গুলার পুরুষবাচক অংশটিকে ফেমিনিন করে নাউনটিকে ম্যাসকুলিন থেকে ফেমিনিন করতে হয়। যেমন এখানে দেখেন বয় বেবি, বয় বেবি, এই বিষয়টা আমি রুলটা আরেকবার পড়ি। কম্পাউন্ড নাউন গুলার, এই যে বয় বেবি, এটা হচ্ছে একটি কম্পাউন্ড নাউন, এটা কি হবে, একটা যৌগিক নাউন, কম্পাউন্ড নাউন কিন্তু এটা, বয় বেবি। তো এই যে বয় বেবি ম্যাসকুলিন, এটার ফেমিনিন করার সময় ওই বেবিটা ঠিক থাকবে, শুধু বয়ের জায়গায় ওখানে বিপরীত শব্দ গার্ল দিতে হবে, বয় বেবি, গার্ল বেবি। বুল কাপ, কাউ কাপ। তারপরে দেখেন বিলি গোট, ন্যানি গোট, অর্থাৎ এই যে শব্দগুলা, এই শব্দগুলো আমরা কি করব, পুরুষবাচক অংশটিকে শুধু মেসকুলিন থেকে ফেমিনিন করার মাধ্যমে সেই ওয়ার্ডটিকে আমরা ফেমিনিন করতে পারি, পরের নাউনটিকে ফেমিনিন করে। অর্থাৎ এখানে যেমন এই যে বয় বেবি, গার্ল বেবি করেছি, আর এখানে কি করব, এখানে দেখেন একটু চেঞ্জ করে দিব, অর্থাৎ ফিশার ম্যান, ফিশার ওম্যান, এখানে প্রথমে যে ফিশার রয়েছে এটা চেঞ্জ হবে না, এটা শুধু পরের দ্বিতীয় ওয়ার্ডটি চেঞ্জ হবে, জেন্টেলম্যান, জেন্টেল ওম্যান, জেন্টেলম্যান, জেন্টেল ওম্যান। অর্থাৎ এখানে আমাদেরকে এইটা লক্ষ্য করতে হবে যে শুধুমাত্র এই কম্পাউন্ড নাউনের পরে যে শব্দটি থাকবে এই শব্দটি চেঞ্জ করে ম্যাসকুলিন থেকে ফেমিনিন করতে হবে। এইবার কিছু মূলত আমরা আরো কিছু ইম্পর্টেন্ট রুল দেখব, সেই রুলগুলো একটু দেখেন। এই পর্যন্ত রুলগুলো একটু সবাই খেয়াল করি। প্রকৃতিতে বিরাজমান বিভিন্ন প্রাণহীন সত্তাকে, প্রকৃতিতে বিরাজমান বিভিন্ন প্রাণহীন সত্তাকে প্রাণবন্ত সত্তা রূপে গণ্য করলে উহাদের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য অনুসারে উহাদের জেন্ডার গণ্য করা হয়। শক্তিশালী সত্তাগুলাকে পুরুষবাচক বা মেসকুলিন হিসেবে গণ্য করা হয়, যেমন সান, সামার, উইন্টার, ডেথ, টাইম, অ্যাঙ্গার, ওয়ার, থান্ডার, ফিয়ার, এটসেট্রা। এখানে কি বললাম, প্রকৃতিতে বিরাজমান বিভিন্ন প্রাণহীন সত্তাকে প্রাণবন্ত সত্তা রূপে গণ্য করলে উহাদের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য অনুসারে উহাদের জেন্ডার গণ্য করা হয়। যেমন শক্তিশালী সত্তাগুলোকে পুরুষবাচক বা মেসকুলিন হিসাবে গণ্য করা হয়। আবার দেখেন শক্তিশালী যে সত্তাগুলা রয়েছে এই সত্তাগুলাকে পুরুষবাচক বা মেসকুলিন সত্তা হিসাবে গণ্য করা হয়। যেমন সান, সান কি সূর্য না, এটা কিন্তু একটা শক্তিশালী সত্তা। সামার, দেখেন এই যে গ্রীষ্ম ঋতু, গ্রীষ্মে অনেক গরম পড়ে, অনেক মানে কষ্ট হয় আমাদের, এটা কিন্তু একটা পুরুষবাচক শক্তি হিসাবে বিবেচনা করা হয়। ডেথ, মৃত্যু, মৃত্যু কি আমাদেরকে সব শেষ করে দিয়ে যায়। এই যে প্রকৃতির শক্তিশালী যে সত্তাগুলা, এই শক্তিশালী সত্তাগুলাকে সব সময় ম্যাসকুলিন হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু সৌন্দর্য, কোমলতা, স্নিগ্ধতার ন্যায় নারী সুলভ গুণের অধিকারী সত্তাগুলাকে ফেমিনিন হিসাবে চিন্তা করা হয়। মেয়েরা দেখবেন স্বভাবগতভাবে একটু নম্র হয়, একটু কোমল হয়, একটু কণ্ঠটা মিষ্টি হয়। তো এইখানে কি বলা হলো, সৌন্দর্য, কোমলতা, স্নিগ্ধতার ন্যায় নারী সুলভ গুণের অধিকারী সত্তাগুলাকে ফেমিনিন জেন্ডার হিসাবে গণ্য করা হয়। যেমন মুন, চাঁদ, চাঁদ দেখবেন সূর্যের মতো উগ্র না, এ কিন্তু একেবারে কোমল, সুন্দর, নীরবে আলো ছড়িয়ে যায়। পিস, শান্তি, হোপ, আশা, নেচার, প্রকৃতি, আর্থ, পৃথিবী, নাইট, এর কোনোটিই কিন্তু দেখবেন উগ্র ভাব প্রকাশ করেনি। তো এইগুলো হচ্ছে ফেমিনিন জেন্ডার হিসেবে কল্পনা করা হয়েছে। দেশ, রেলগাড়ি, জাহাজ ইত্যাদিকে সর্বদা ফেমিনিন হিসাবে গণ্য করা হয়। দেশ, রেলগাড়ি, জাহাজ ইত্যাদিকে সর্বদা ফেমিনিন হিসাবে গণ্য করা হয়। যেমন দেখেন, দ্য শিপ রিফ্লেক্টস আর বিউটি, আওয়ার কান্ট্রি লস্ট আর ফেমাস পারসনস। তো এখানে কি বলছে, দেশ, রেলগাড়ি, জাহাজ ইত্যাদিকে সর্বদা ফেমিনিন। বাংলাদেশ, এটার প্রোনাউন কি হয় বলতে পারবেন? বাংলাদেশ এটার প্রোনাউন হিসাবে আমরা শি ব্যবহার করি, এটা শি ব্যবহার করি, এখানে মাতৃরূপে, মা রূপে কল্পনা করা হয়েছে। রুল 8, কিছু নাউন সর্বদা ফেমিনিন রূপে ব্যবহার করা হয়, এদের কোনো মেসকুলিন নাই। যেমন নার্স, ভার্জিন, প্রাউড, শ্রিউ, অর্থাৎ এই শব্দগুলা সর্বদা ফেমিনিন থাকে। আরেকটি বলছে আবার কতগুলো নাউন সর্বদা মেসকুলিন হিসেবে গণ্য করা হয়, ফেমিনিন এদের নাই। জাজ, চেয়ারম্যান,
তারপরে কি আছে, ক্যাপ্টেইন। অর্থাৎ এই যে শব্দগুলা, এগুলো সব সময় কিন্তু ফেমিনিন হয় না, এদের সব সময় ফর্মটা থাকে ম্যাসকুলিনে। তো এই ম্যাসকুলিন, ফেমিনিন এবং নাম্বার, যেটা বুঝিয়েছি নাম্বার এবং জেন্ডার, এই বিষয়ের যে রুল গুলা পড়ালাম, আপনাদের কাছে হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু খুবই ইজি নিয়ম। আমরা 6, 7, 8 এই যে ক্লাসগুলোতে ছিলাম, ওই সময় আমাদের স্যারেরা কিন্তু এগুলো করিয়েছিল, হয়তো আমাদের মনে নাই। এগুলো আরেকবার একটু পড়বেন, দেখবেন আমরা যখন ইংলিশে কোনো বাক্য লিখতে যাই, এই জায়গাগুলোতে কিন্তু আমরা প্রায় ভুল করে বসি। আমরা কিন্তু এই জায়গাগুলোকে প্রায় ভুল করে বসি। কিন্তু এই যে রুলগুলো আমি শিখালাম, এইগুলো আজকে রাতেই একটু পড়ে ফেলবেন, দেখবেন আপনার প্রচুর পরিমাণে কনফিডেন্স চলে আসছে, ওই জায়গাটা কিন্তু আপনার আর ভুল হবে না। মিজানুর রহমান সাহেব, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, এই রুলগুলো একটু পড়বেন, দেখেন 1-2 বার পড়লে হয়তো মনে থাকে না, এগুলো মাঝে মাঝে একটু রিভিশন দেবেন। আমার ক্লাসটা এই যে 3 দিন বা 4 দিন করে, 3 দিন কেন নেওয়া হয় জানেন? প্রত্যেকটা ব্যাচ আমাদের শহরের বা যে কোনো একটু বড় ক্লাসে গেলে 3 দিন করে পড়ানো হয়। এর পিছনে একটি বড় লজিক রয়েছে। লজিকটা কি? আমি আজকে ক্লাস নিলাম রাত 10টায়, আগামী দিনও যদি আমি রাত 10টায় ক্লাস নেই, আজকের পড়াটা আপনারা কমপ্লিট করতে পারবেন না। আজকের পড়াটা আগামী দিন কমপ্লিট করে উঠতে পারবেন না, তাতে আপনার সময় কম, আপনি একটা জবে আছেন, আপনি প্রত্যেকের পার্সোনাল লাইফে অনেক কাজ থাকে, কিন্তু একদিন ছুটি রাখা হয় এই কারণে, এই শীট গুলা, এই পড়াগুলা যেন আপনি কমপ্লিট করতে পারবেন। এটা আমি, ওই যে দেখবেন আমরা আফটার লং ফাস্টিং, আমাদের রমজান মাস আসছে, এই রোজা রাখার অনেক উপকারিতা, অনেক আমাদের ভিতরেও কিন্তু উপবাস রাখা হয়। তো আমাদের এই যে একদিন পড়লাম, একদিন গ্যাপ রাখলাম, কেন রাখলাম? আমার এই পড়াগুলা যেন আমি ভালোভাবে রেডি করতে পারি। তো এই যে শীট দুইটা, এই শীট দেবো এবং আলাদা একটি শীট আজকে প্রোভাইড করব, এই শীট গুলো আপনারা পড়বেন, ক্লাস রেকর্ডটা একটু দেখবেন। এই নাম্বার এবং জেন্ডারের যে রুল গুলা, এগুলা শিখলে আপনার কথা বলা আরো অনেক ইজি হয়ে যাবে। নূপুর ভট্টাচার্য, ঠিক আছে। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, একটু এই রুলগুলা কিন্তু মুখস্থ করতে হবে, এখানে কোনো রকেট সায়েন্স না, এখানে সাইন্টিফিক্যাল কোনো টার্ম নেই, এগুলো জাস্ট মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তবে সামান্য আরেকটি বিষয় একটু দেখাবো, কেসটা একটু দেখাবো, এবং পার্টস অফ স্পিচ অল্প একটু ধারণা দিব। এই কেসটা একটু পড়াতে দেন, তারপরে সবার সঙ্গে আমি কথা বলছি। তো দেখেন, এখানে আমরা আজকে একটু দেখবো হচ্ছে কেস, বাংলায় যেটাকে বলা হচ্ছে কারক। কেস শব্দের অর্থ হচ্ছে কারক। দেখেন, বাংলা ব্যাকরণ এবং ইংরেজি ব্যাকরণ একই সঙ্গে পড়াবো। কেস শব্দের অর্থ হচ্ছে কারক। এটা কি বলা হয়? সেন্টেন্সে কোনো নাউন বা প্রোনাউনের সাথে, আমি প্রত্যেকবার বলছি, সব জায়গায় আমাদের নাউন প্রোনাউন চলে আসতেছে, এই নাউন প্রোনাউনটা আমাদেরকে ভালো করে, এখানে একটা মূল বাক্য বলা যায়। পার্টস অফ স্পিচটা খুব ভালো করে শিখলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনার অর্ধেক শেখা হয়ে গেল, অর্ধেকেরও বেশি বলা যায়। এই যে আমি একটি শব্দ উচ্চারণ করলাম, নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন, এটাও কিন্তু পার্টস অফ স্পিচের ভিতরে আলোচনার বিষয়। পার্টস অফ স্পিচ 8 প্রকার, তার ভিতরে তারা দুই ভাই, নাউন প্রোনাউন। তো এখানে বলা হচ্ছে কোন সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য ওয়ার্ড বা শব্দের যে সম্পর্ক, তাকে কেস বলে। তাকে কি বলে? তাকে কেস বলে। এখানে আমি যদি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই আপনাদের, সেটা আরো বেশি ভালো হবে। একটা বাক্য আমি এখানে লিখে ফেলেছি। বাক্যটা কি লিখেছি? বাক্যটা জাস্ট লিখেছি, দেখেন, অরিন গোস টু স্কুল। এখানে আমার ডেফিনেশনে বলা হচ্ছে কি, কেস বা কারক কাকে বলে? সেন্টেন্সে কোনো নাউন বা প্রোনাউনে, অর্থাৎ বাক্যে নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য ওয়ার্ডের যে সম্পর্ক, কিসের সাথে থাকবে? এই নাউন বা প্রোনাউনের অন্যান্য ওয়ার্ড বা শব্দের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বলা হচ্ছে কেস। অরিন গোস টু স্কুল, এখানে কে স্কুলে যায়? স্কুলে যায় কে? অরিন। তো এখানে অরিন কি একজনের নাম, নাউন, বা এটা আমি এখানে সাবজেক্ট ধরলাম। তো এই যে নাউন, এই নাউন বা প্রোনাউনের সাথে সব কয়টি ওয়ার্ডের সম্পর্ক আছে। অরিন কোথায় যায়? স্কুলে যায়। কে যায়? অরিন যায়। দেখেন, এই অরিনের সঙ্গে, এই নাউনের সঙ্গে, এই গোস অর্থাৎ যাওয়া, এবং এই স্কুল যে নাউন, এর সঙ্গে অবজেক্ট, এর যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বলা হচ্ছে কারক। এটি আমার কলম, এই কলমের মালিক কে? আমি নিজে। এই যে মালিকানা একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে বলা হচ্ছে কেস, অর্থাৎ কারক। তাই বললাম যে সেন্টেন্সে কোনো নাউন বা প্রোনাউনের সাথে
অন্যান্য ওয়ার্ডের যে সম্পর্ক তাকে কেস বলে। ইংরেজিতে নাউন বা প্রোনাউনের কেস সাধারণত 5 রকমের হয়ে থাকে। কয় রকমের হয়ে থাকে? 5 রকমের। আমাদের মূলত খুব ভালো করে শিখতে হবে নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস। ভোকেটিভটাও শেখা লাগে। এখানে আরেকটি কেস রয়েছে, ডেটিভ কেস। দেখেন, নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস, ভোকেটিভ কেস, ডেটিভ কেস। দেখেন, ডেটিভ কেসকে সাধারণত স্বতন্ত্র কারক হিসাবে গণ্য করা হলেও, ভালোভাবে দেখবেন বিষয়টা, এই ডেটিভ কেসটা সব বইতে থাকে না, বা এটা আমরাও একটু পরে বাদ দিব। তো আমরা এখানে জানার জন্য আমরা এটা পড়ছি। ডেটিভ কেসকে সাধারণত স্বতন্ত্র কারক হিসাবে গণ্য করা হলেও আধুনিক ইংলিশ গ্রামারে এটিকে অবজেক্ট তথা অবজেক্টিভ কেস রূপে গণ্য করা হয়। তাই ইংলিশ গ্রামারে কেস মূলত 4 প্রকার। দেখেন, আমরা 5 প্রকার বলেছিলাম না, একটা মাইনাস করে দিলাম, 4 প্রকার থেকে গেল। 4 প্রকার কি কি? আমার সেই 4 প্রকার হচ্ছে এই যে 4 প্রকার, অর্থাৎ নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস, ভোকেটিভ কেস। নমিনেটিভ কেস শব্দের অর্থ হচ্ছে কর্তৃকারক, অবজেক্টিভ কেস শব্দের অর্থ হচ্ছে কর্মকারক, পজিটিভ কেস শব্দের অর্থ হচ্ছে সম্বন্ধকারক, আর ভোকেটিভ কেস শব্দের অর্থ হচ্ছে সম্বোধন কারক। এখানে কারক না বলে আমরা পদও বলতে পারি, কারণ এটার সঙ্গে বেশি একটা কেস বলা যায় না। মূলত কেস হচ্ছে নমিনেটিভ, অবজেক্টিভ আর পজিটিভ। এটা আমরা একটু ভালো করে এখন বিস্তারিত শিখব। নমিনেটিভ কেসটা কিভাবে হচ্ছে দেখেন। নমিনেটিভ কেসটা আমরা কিভাবে করতে পারবো, নমিনেটিভ শব্দের অর্থ কি, এবং আমরা এখন এই নমিনেটিভের ভিতরে চলে যাব। অর্থাৎ বলা হচ্ছে, যখন কোনো নাউন বা প্রোনাউন কর্তা রূপে ব্যবহৃত হয় তখন তাকে নমিনেটিভ কেস বলে। খুব ইজি, এখানে কিন্তু কোনো প্যাসের কোনো বিষয় নেই, একেবারে সোজা সাপটা একটি কথা। যখন কোনো নাউন বা প্রোনাউন কর্তা রূপে বা সাবজেক্ট রূপে বসে তখন তাকে নমিনেটিভ কেস বলে। তখন তাকে কোন কেস বলে? নমিনেটিভ কেস বলে। নমিনেটিভ কে পেতে হলে, দেখেন, আমরা নমিনেটিভ কেস প্রশ্ন করতে পারেন স্যার কিভাবে খুঁজে বের করব। তো বললাম, নমিনেটিভ কেসকে পেতে হলে, আবারও বলি, নমিনেটিভ কেসকে পেতে হলে ক্রিয়াকে হু অথবা হট, ক্রিয়াকে বা ভার্বকে হু অথবা হট দ্বারা প্রশ্ন করতে হবে। আবারও বলি, নমিনেটিভ কেস খুঁজে বের করতে হলে ওই বাক্যের ভার্ব বা ক্রিয়াকে হু অথবা হট, অথবা বাংলায় যদি বলি কে অথবা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে নমিনেটিভ কেস বলে। এই বাক্যে দেখেন, অরিন গোস টু স্কুল, এখানে আমরা ক্রিয়াকে প্রশ্ন করব হু দ্বারা। এই ভার্ব গোজ, এটাকে হু দ্বারা প্রশ্ন করেন তো, কে যায়? নামটা আসবে অরিন যায়। কে যায়? অরিন যায়। তো এই অরিনটা হচ্ছে নমিনেটিভ কেস। আমি একটু যদি ভালো করে বলি, যখন কোনো নাউন বা প্রোনাউন কর্তা রূপে ব্যবহৃত হয় তখন তাকে নমিনেটিভ কেস বলে। এখানে এই অরিন কিন্তু সাবজেক্ট কর্তা রূপে ব্যবহার করা হয়েছে। অরিনকে কি রূপে ব্যবহার করা হয়েছে? সাবজেক্ট বা কর্তা রূপে ব্যবহার করা হয়েছে। অরিনকে কি ব্যবহার করা হয়েছে? সাবজেক্ট বা কর্তা রূপে ব্যবহার করা হয়েছে। এবং নমিনেটিভ কেস খুঁজে পেতে গেলে ওই বাক্যের যে ভার্ব আছে, এই বাক্যের ভার্ব হচ্ছে গো, এই গো কে প্রশ্ন করব কি, কে অথবা কি দ্বারা, হু অথবা হট দ্বারা। তো ভার্বকে প্রশ্ন করলাম হু দ্বারা, কে স্কুলে যায়? উত্তর পেলাম অরিন। এই অরিনটা হচ্ছে নমিনেটিভ কেস। অরিন কোন কেস হবে বলেন তো? নমিনেটিভ কেস। এই নমিনেটিভ কেস কি বুঝতে পেরেছেন আমি যতটুকু বুঝালাম? না বুঝলে বলবেন, বুঝে না বুঝে কখনো বলবেন না বুঝেছি। আমি আরো 10 বার বুঝাবো, আমি আপনাদের জন্য আছি। এটা আমি যেভাবে ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি, এখানেও যদি কারো সমস্যা দিয়ে থাকে বলবেন। কারণ এই ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে গেলে, একেবারে আমরা 10তলা বিল্ডিং করতে গেলে ওই বিল্ডিং এর মাটি খুঁড়ে অনেক গভীরের থেকে বেসমেন্টটা খুব ভালোভাবে করতে হয়। বিল্ডিং, আমি আমার বন্ধুর বাড়িতে গেলাম, তার বাড়িতে 3তলা একটা বিল্ডিং দেখে আমি তাকে বললাম যে বন্ধু, এটা কয়তলা ফাউন্ডেশন দিয়ে করেছো? তো বললো যে 6তলা। 3তলা দেওয়া আছে, উপরে আরো 3তলা বা দোতলা করা যাবে। তো এটার ফাউন্ডেশন, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের কিন্তু আমি ফাউন্ডেশন শিখাচ্ছি। এই ফাউন্ডেশনটা যদি ভালোভাবে বুঝতে পারেন, আপনার অন্য অন্য জায়গায় উপরে আপনি 10তলা কোনো 20তলাও করতে পারবেন। তো এই ফাউন্ডেশনটা আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। নমিনেটিভ কেস শব্দের অর্থ হচ্ছে কর্তৃকারক। কর্তৃ মানে হচ্ছে কর্তা। আমাদের যেমন বাড়িতে একজন কর্তা থাকে না,
প্রত্যেকটা বাড়ির কর্তা হচ্ছে বাবা। এখানেও কিন্তু একটা বাক্যে একটা সাবজেক্ট বা কর্তা থাকে, এটাকে বলা হচ্ছে নমিনেটিভ কেস বা কর্তৃকারক। আর এই কর্তৃকারকের সংজ্ঞাটা কি? যখন কোনো নাউন বা প্রোনাউন বাক্যে কর্তা রূপে বসে তখন তাকে নমিনেটিভ কেস বলে। আর এটা আমরা কিভাবে বুঝতে পারবো বা খুঁজে পাবো এটা নমিনেটিভ কেস? তখন আমরা ভার্বকে হু অথবা হোয়াট দ্বারা প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাই, ওই উত্তরটা হচ্ছে নমিনেটিভ বা কর্তৃকারক। এতটুকু কি বুঝতে পারছেন? হ্যাঁ বলেন, প্রশ্ন করেন। প্রশ্ন হচ্ছে স্যার। হ্যাঁ, না এখানে একটু ভুল বলছেন। যে কর্ম সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে। এখানে কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, সম্প্রদানকারক, অধিকরণকারক। প্রত্যেক কারকের আলাদা আলাদা সংজ্ঞা আছে। এখানে আপনি যেটা বললেন ওটা সম্পূর্ণ হচ্ছে কর্তৃকারক, ওই নমিনেটিভ কেস। যেমন আমি ভাত খাই, এখানে খাওয়া কাজটি কে করে? আই, অর্থাৎ আমি। এটা হচ্ছে এখানে কর্তৃকারক। এখানে আইটা কিন্তু এটা নমিনেটিভ কর্তৃকারকের ভিতরে। এখানে আবার ভাগ আছে, ক্লাসটা একটু করতে থাকেন, 5 মিনিট পরে এগুলা বুঝাবো। এখানে অরিন কিন্তু এখানে সাবজেক্টিভ কেস, আবার এখানে কিন্তু আই, ওইটা আবার অবজেক্টিভ কেস হয়ে গেল। নমিনেটিভ কেসের ভিতরে ভাগ আছে, কিন্তু আপনি যেটা বললেন যে কি যেন বলছেন, ওটা কিন্তু নমিনেটিভ কেস অর্থাৎ কর্তৃকারক হয়ে গেল। এখানে প্রত্যেকটা সংজ্ঞা আলাদা আছে: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান, অপাদান, অধিকরণ, সবগুলোই। তারপর বলেন আর কোনো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের হয়তো একটু বোঝার ভুল থাকতে পারে, বুঝতে হয়তো সমস্যা ছিল। কর্তৃকারক মানেই হচ্ছে কর্তাকারক। ওই বাক্যটা যার দ্বারা সম্পাদিত হবে সেটাই হচ্ছে কর্তৃকারক। ওই যে বাংলায় 6 প্রকার আর এখানে 4 প্রকারে নিয়ে আসছে, 5 প্রকার ছিল কিন্তু মূলত 4 প্রকার। আর এই 4 প্রকারও আমাদের বেশি লাগবে না, লাগবে হচ্ছে মূলত নমিনেটিভ কেস আর অবজেক্টিভ কেস। এটা প্র্যাকটিক্যালি দেখেন, আমি এখন দেখাতে থাকি। একটু দেখেন এটা, আর একটু 2-4 মিনিট দেখেন, তারপর বুঝতে পারবেন। এখানে কি বললাম? এখানে বলা হচ্ছে যখন নাউন বা প্রোনাউন কর্তা রূপে বসে তখন তাকে নমিনেটিভ কেস বলে। নমিনেটিভ কে পেতে হলে ক্রিয়াকে হু অথবা হট দ্বারা প্রশ্ন করতে হয়। এছাড়া প্রোনাউন, এই বাক্যটা একটু খেয়াল করেন, এখানে কি বললাম? এখানে বলছি যে এছাড়া প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন, ফ্রেজ, ক্লজ, প্রত্যেকটার উপরে কিন্তু আমাদের ক্লাস থাকবে। প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ইনফিনিটিভ, টু যুক্ত ওয়ার্ড অসমাপিকা যেটাকে বলে, জিরান্ড, আইএনজি যুক্ত শব্দ, ভার্বাল নাউন, ফ্রেজ, ক্লজ ইত্যাদি নমিনেটিভ কেস রূপে ব্যবহার হয়। এই যে কথাগুলো বললাম না, এগুলো কিন্তু নমিনেটিভ কেস রূপে ব্যবহৃত হয়। এইবার দেখেন, এখানে আপনি কেবল যে প্রশ্নটা করেছেন আপনার প্রশ্নের এখানে উত্তরগুলো পেয়ে যাবেন। উত্তরটা কেমন? এই দেখেন, নমিনেটিভ রূপে নাউন, এই যে অরিন, এই অরিন গোস টু স্কুল না, অরিন কিন্তু এখানে কি নমিনেটিভ কেস। তো এই অরিন কিন্তু এখানে নাউন, সেই কথাটা এখানে বলা হচ্ছে নমিনেটিভ রূপে নাউন। নমিনেটিভ রূপে নাউন, অরিন গোস টু স্কুল, অরিন স্কুলে যায়। এখানে কিন্তু অরিন নমিনেটিভ কেস এবং এটা নাউন। তারপরে দেখেন মজাটা, নমিনেটিভ রূপে প্রোনাউন। এটা আবার কেমন হয়? ওই যে বললাম হি ভিজিটেড খুলনা, সে খুলনা পরিদর্শন করেছিল। এখানে হি কি, হি কিন্তু আর নাউন থাকলো না, হি কিন্তু এখানে নমিনেটিভ কেস, কিন্তু এটা প্রোনাউন রূপে বসেছে। আবার শোনেন, এই হি এখানে নমিনেটিভ কেস, কিন্তু হি কিন্তু এখানে প্রোনাউন হয়ে যাচ্ছে। এটা পার্টস অফ স্পিচের ক্লাসটা করব আমরা 2-1 দিন পরেই। তখন এই নাউন প্রোনাউন সম্পর্কে যখন ভালো ধারণা এসে যাবে, তখন এটা আরো পাকাপোক্ত ভাবে বুঝতে পারবেন। নমিনেটিভ রূপে প্রোনাউন। আবার দেখেন, নমিনেটিভ রূপে অ্যাডজেক্টিভ। নমিনেটিভ রূপে অ্যাডজেক্টিভ কিভাবে হয়? যেমন বললাম, দা পুওর লিভ হ্যান্ড টু মাউথ, অর্থাৎ এখানে দা পুওর এই শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু এটি আবার নমিনেটিভ কেস। এটি কোন কেস বলেন তো? নমিনেটিভ কেস। নমিনেটিভ রূপে ইনফিনিটিভ। আবার দেখেন, নমিনেটিভ রূপে ইনফিনিটিভ। একটু দেখেন, ইনফিনিটিভ যেমন টু যুক্ত ভার্ব, টু আর ইজ হিউম্যান। এই যে টু যুক্ত ই ডাবল আর, টু আর শব্দের অর্থ ভুল করা, অর্থাৎ ভুল করা মানুষের জন্য স্বাভাবিক। তো এই নমিনেটিভ রূপে এখানে ইনফিনিটিভ রূপে বসেছে। আচ্ছা, নমিনেটিভ রূপে জিরান্ড কেমন দেখেন? ভার্বের সঙ্গে আইএনজি দিলে জিরান্ডের আবার প্রকার ভেদ আছে, জিরান্ডটা আমরা পড়বো। তো এখানে দেখেন অক, অক মানে কিন্তু হাঁটা। এই হাঁটার সঙ্গে যখন আইএনজি যুক্ত করলাম, এই ওয়াকিং এটা আমার জিরান্ড হয়ে গেল। এই হাঁটার সঙ্গে আইএনজি যুক্ত করলাম, ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে জিরান্ড করলাম। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে ওয়াকিংটা কিন্তু জিরান্ড রূপে নমিনেটিভ, জিরান্ড রূপে নমিনেটিভ। তো এখানে আমরা পেলাম নমিনেটিভ রূপে জিরান্ড, নমিনেটিভ রূপে প্রোনাউন, নমিনেটিভ রূপে নাউন, নমিনেটিভ রূপে অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু নমিনেটিভ, কিন্তু এখানে বিভিন্ন নামে বসেছে। তারপর কি আছে দেখেন, এবার আমরা আসবো অবজেক্টিভ কেস। এই অবজেক্টিভ কেসটা কেমন আমি একটু সরাসরি বলি।
যেমন আমি যদি বলি আই ইট রাইস, এখানে আমি ভাত খাই। আই কি? আই হচ্ছে সাবজেক্ট বা কর্তা। আচ্ছা, ইট কি? ইট হচ্ছে ভার্ব। আর এই বাক্যে আরেকটি কি থাকলো বাকি? অবজেক্ট বা কর্ম। শেষে কি আছে? আই ইট রাইস। আই ইট রাইস, আমি ভাত খাই। তো এখানে ভাত কি? কর্ম। আমরা এখন সেই কর্মকারক নিয়ে পড়বো। অবজেক্টিভ কেস, নমিনেটিভ কেস আছে কর্তৃকারক, আর অবজেক্টিভ কেস আছে কর্মকারক। দেখেন অবজেক্টিভ কেস কিভাবে হয়। যখন কোনো নাউন বা প্রোনাউন কর্মরূপে ব্যবহৃত হয় তখন তাকে অবজেক্টিভ কেস বলে। অবজেক্টিভকে পেতে হলে, অবজেক্টিভ কেস পেতে হলে ক্রিয়াকে, কাকে বলেন তো? ক্রিয়াকে বা ভার্বকে হুম অথবা হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো ওই উত্তরটা হচ্ছে অবজেক্টিভ কেস। আবার একটু মন দিয়ে শোনেন। যখন কোনো নাউন বা প্রোনাউন কর্মরূপে ব্যবহৃত হবে, কি রূপে? কর্মরূপে, তখন তাকে অবজেক্টিভ কেস বলে। অবজেক্টিভ কেসকে পেতে হলে আমরা ভার্বকে হুম অথবা হোয়াট দ্বারা প্রশ্ন করে উত্তর বের করতে পারবো। রহিম রিডস আ বুক, রহিম একটি বই পড়ে। এখানে এই রিডকে প্রশ্ন করব হুম দ্বারা। কি দ্বারা? হুম দ্বারা। আচ্ছা, এই ভার্বকে যদি প্রশ্ন করি কে পড়ে? রহিম পড়ে। আচ্ছা, আমি যদি হোয়াট দ্বারা প্রশ্ন করি, কিভাবে প্রশ্ন করব? এই ভার্বকে প্রশ্ন করি যে রহিম কি পড়ে। দেখেন উত্তর চলে আসে রহিম বই পড়ে। রহিম কি পড়ে? বই পড়ে। তো এখানে বইটা হচ্ছে অবজেক্টিভ কেস। বইটা কি হবে? অবজেক্টিভ কেস। দা হর্স কিল্ড দ্য বয়, দা হর্স কিল্ড দ্য বয়। এখানে কিল্ড, এইটাকে প্রশ্ন করেন তো হট দ্বারা। এটাকে হট দ্বারা অর্থাৎ কি দ্বারা? কি মেরেছিল? এটা কিন্তু বেশি ভালো শোনায় না। এখানে যদি আমরা বলি কাকে মেরেছিল, উত্তর আসবে দা বয়। কি আসবে বলেন তো? দা বয়। তো এখানে দা বয় আ বুক, এটা হচ্ছে অবজেক্টিভ কেস। কোন কেস হবে? অবজেক্টিভ কেস। দেখেন এখানে রিড কে যদি প্রশ্ন করা হয়, কিল্ড কে যদি প্রশ্ন করা হয়, প্রশ্ন করতে হবে কি দ্বারা? হুম দ্বারা অথবা হট দ্বারা। হুম দ্বারা অথবা হট দ্বারা। আর আমরা যখন নমিনেটিভ কেস বের করেছি তখন ভার্বকে প্রশ্ন করেছি হু দ্বারা এবং হট দ্বারা। অরিন গোস টু স্কুল, অরিন স্কুলে যায়। এখানে হট দ্বারা যদি প্রশ্ন করি কি যায়, এটা কিন্তু উত্তর পাওয়া যায় না। কিন্তু হু দ্বারা প্রশ্ন করেন অতি সহজে উত্তর পাওয়া যাবে। অর্থাৎ কে স্কুলে যায়, এই যাওয়ার কাছে প্রশ্ন করব কে স্কুলে যায়, ও বলে দিবে অরিন যায়। অরিন হচ্ছে এখানে নমিনেটিভ কেস। আর এই অবজেক্টিভ কেসে কি বলা হচ্ছে? যখন কোনো নাউন বা প্রোনাউন কর্মরূপে ব্যবহৃত হয়, যখন কোনো নাউন বা প্রোনাউন কর্মরূপে ব্যবহৃত হয় তখন তাকে অবজেক্টিভ কেস বলে। তখন তাকে কোন কেস বলে? অবজেক্টিভ কেস বলে। অবজেক্টিভকে পেতে হলে ক্রিয়াকে হুম অথবা হট দ্বারা প্রশ্ন করতে হবে। হুম, হুম মানে কাকে? হুম মানে কি হবে? কাকে। এখানে রিড কে প্রশ্ন করেন হট দ্বারা, তাহলে রহিম কি পড়ে? রহিম বই পড়ে। রহিম কি পড়ে? রহিম বই পড়ে। এই বইটা হচ্ছে এখানে কর্মকারক, দ্যাট ইজ কল্ড অবজেক্টিভ কেস। আর এখানে দা হর্স কিল্ড দা বয়, অর্থাৎ ঘোড়াটি ওই বালকটিকে কিকড দা বয়, অর্থাৎ লাথি মেরেছিল। এখানে কিকড কে প্রশ্ন করব হুম দ্বারা, কাকে লাথি মেরেছিল? বালকটিকে। তো এখানে দা বয় হচ্ছে অবজেক্টিভ কেস। তাহলে নমিনেটিভ এবং অবজেক্টিভ সম্পর্কে আমাদের আর মনে হয় কোনো সমস্যা থাকার কথা না। এখন দেখব অবজেক্টিভ কেস আবার দুই প্রকার। অবজেক্টিভ কেস আবার কয় প্রকার হয়? দুই প্রকার। এটা খুব একটু ভালোভাবে নিবেন। অবজেক্টিভ কেস আবার দুই প্রকার, অ্যাকুইজিটিভ কেস এন্ড হচ্ছে ডেটিভ কেস। দেখেন কোন সেন্টেন্সে যদি বস্তুবাচক নাউন, ভালো করে দেখবেন, কোন সেন্টেন্সে যদি বস্তুবাচক নাউন ভার্বের অবজেক্ট রূপে বসে তখন তাকে অ্যাকুইজেটিভ কেস বলে। এটা একটু দেখেন কোন সেন্টেন্সে, একটু উদাহরণ দেখি। হি বট এ কার, সে একটি গাড়ি কিনেছিল। এখানে আমরা বুঝতেই পারছি স্বাভাবিক নিয়মে যে কারের কথা বোঝাচ্ছে, কার মানে গাড়ি। তো বলছে কোন সেন্টেন্সে যদি বস্তুবাচক নাউন ভার্বের অবজেক্ট রূপে বসে, এই যে কিনেছিল, কি কিনেছিল? কার। কার মানে গাড়ি। এই গাড়ির কি প্রাণ আছে? নাই। তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাকুইজিটিভ কেস। এটা অ্যাকুইজিটিভ কেস। কোন সেন্টেন্সে যদি বস্তুবাচক নাউন ভার্বের অবজেক্ট রূপে বসে তখন তাকে অ্যাকুইজিটিভ বা বস্তুবাচক নাউন বলা হয়। কার বস্তুবাচক নাউন। বস্তুবাচক কি বলেন তো? কার, গাড়ি। সে কি কিনেছিল? গাড়ি কিনেছিল।
কিন্তু কোন সেন্টেন্সে যদি ব্যক্তিবাচক নাউন, এই বস্তুবাচক না থেকে কোন সেন্টেন্সে যদি ব্যক্তিবাচক নাউন ভার্বের অবজেক্ট রূপে বসে, ব্যক্তিবাচক নাউন ভার্বের অবজেক্ট রূপে বসে, তখন তাকে ডেটিভ কেস বলে। আই লাইক দ্য ম্যান, আমি লোকটিকে পছন্দ করি, এই দা ম্যান কি, এটা কিন্তু ব্যক্তিবাচক, এটা কি বলেন, ব্যক্তিবাচক, এইটাকে বলা হচ্ছে ডেটিভ কেস। অর্থাৎ অ্যাকুইজিটিভ কেসের বেলায় অবজেক্টই হবে সবসময় বস্তুবাচক, আর ডেটিভ কেসের বেলায় অবজেক্টই হবে সবসময় বস্তুবাচক। কি হবে বলেন তো, মানে একটি ব্যক্তিবাচক, এই ব্যক্তিবাচক সরি বস্তুবাচক, এটি হবে অ্যাকুইজিটিভ কেসের বেলায়, আর ডেটিভ কেসের বেলায় সেটি হবে অবজেক্টের জায়গায় ব্যক্তিবাচক বা প্রাণীবাচক, যার প্রাণ আছে। আই লাইক দা ম্যান, এখানে ম্যান এর প্রাণীবাচক প্রাণ আছে, এটা হচ্ছে ডেটিভ কেস, ব্যক্তিবাচক থাকবে। আর অ্যাকুইজিটিভ কেসটি সবসময় হি বট এ কার, সে একটা গাড়ি কিনেছিল, এই গাড়ির কিন্তু প্রাণ নেই, তো এইটা হচ্ছে কি বলেন তো, বস্তুবাচক। এটা কোন বাচক, বস্তুবাচক। এছাড়াও নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন, ফ্রেজ, কলাজ অবজেক্টিভ কেস রূপে ব্যবহৃত হতে পারে। ওই উপরে যেমন নমিনেটিভ রূপে দেখিয়েছি, এখানেও ঠিক তাই। দেখেন অবজেক্টিভ রূপে নাউন, হি রিডস দ্য কোরআন, এখানে কিন্তু কোরআন কি নাউন। অবজেক্টিভ কেস রূপে প্রোনাউন, উই কল্ড হিম, উই কল্ড হিম। তারপর দেখেন অবজেক্টিভ কেস রূপে অ্যাডজেক্টিভ, হি হেল্পস দ্য পুয়ার, এখানে পুয়ার কি, এটা কিন্তু অবজেক্ট, কিন্তু এটা অ্যাডজেক্টিভ রূপে বসেছে। অবজেক্টিভ কেস রূপে ইনফিনিটিভ, আই ওয়ান্ট টু স্লিপ, দেখেন এই যে ঘুমাতে, টু স্লিপ, এটা কিন্তু ইনফিনিটিভের ব্যবহার, টু যুক্ত ভার্ব, অর্থাৎ অবজেক্টিভ কেস রূপে ইনফিনিটিভ, আই ওয়ান্ট টু স্লিপ, এখানে টু স্লিপ এটা যদি অবজেক্টিভ ধরা হয়, এটা কিন্তু অবজেক্টিভ রূপে ইনফিনিটিভ বসেছে। তাহলে আমরা নমিনেটিভ কেস এবং অবজেক্টিভ কেসটা মনে হয় মোটামুটি বুঝতে পেরেছি, যে নমিনেটিভ কেসটা কিভাবে হচ্ছে, অবজেক্টিভ কেসটা কিভাবে হচ্ছে। তো নমিনেটিভ, অবজেক্টিভ, এরপর আরেকটি মাত্র পড়বো, সেটি হচ্ছে পজিটিভ কেস। এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, আমাদের কথা বলতে গেলে, আমাদের ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং করতে গেলে এই পজিটিভ কেসটা খুবই প্রয়োজন। পজেস, দেখেন পজেস থেকে পজিটিভ কেস অধিকার সম্বন্ধ বা কর্তৃত্ব সম্বন্ধ বোঝায়। কি বোঝাবে, অধিকার সম্বন্ধ বা কর্তৃত্ব সম্বন্ধ। এটি কার, এই প্রশ্নের উত্তর দেয়, এটি কার, এই প্রশ্নের উত্তর দেয়। অর্থাৎ দিস ইজ রামস বুক, এটা রামের বই। দিজ আর শেক্সপিয়রস প্লে, অর্থাৎ এগুলা শেক্সপিয়রের নাটক। তাহলে এখানে কার নাটক, শেক্সপিয়র এর। এগুলা কার বই, রাম এর। এই বইগুলোর অধিকার বা মালিককে, রাম। এগুলো হচ্ছে পজিটিভ কেস, অধিকার সম্বন্ধ বা কর্তৃত্ব সম্বন্ধ বুঝালে তাকে পজিটিভ কেস বলে। এটিতে সবসময় র থাকবে, কার, রামের। তারপর বইগুলা কার, শেক্সপিয়র এর, র বা এর, এটা কোথায় থাকবে, পজিটিভ কেস। কোথায় থাকবে, পজিটিভ কেস। ফরমেশন অফ পজিটিভ কেস, এই জায়গাটা একটু ভালো করে দেখতে হবে, তাহলে পজিটিভ কেসটা খুবই ক্লিয়ার হয়ে যাবে। শেষে এস বিহীন সিঙ্গুলার নাউনের সাধারণত অ্যাপোস্ট্রফি এস যোগ করে পজিটিভ করা হয়, এটা জীবিত নাউনের ক্ষেত্রে করা হয়, অর্থাৎ যাদের প্রাণ আছে। যেমন সাখাওয়াতের বই, সাখাওয়াতস বুক। কামালের করম, কলম, কামালস পেন, কামালস পেন। এই গ্লাসটি কার, মায়ের, মাদার্স গ্লাস। বেবিস টয়, অর্থাৎ বা মানে শিশুদের খেলনা, বেবিস টয়। তাই বলছে শেষে এস, শেষে এস সিঙ্গুলার নাউনের সাধারণত অ্যাপোস্ট্রফি এস যোগ করে পজিটিভ করা হয়। এটা বেশিরভাগ জীবিত নাউন, সাখাওয়াত, কামাল, মাদার, বেবি, এগুলা কিন্তু সব প্রাণীবাচক নাউনের পরে এস যোগ করে অ্যাপোস্ট্রফি করতে হয়। তারপর দেখেন শেষে এস যুক্ত সিঙ্গুলার নাউনের শেষে শুধু, শেষে এস যুক্ত সিঙ্গুলার নাউন, শেষে এস থাকা লাগবে। এই নাউনের শেষে শুধু অ্যাপোস্ট্রফি যোগ করে, একেবারে শেষে শুধু অ্যাপোস্ট্রফি দিব, এটার মাঝখানে কোথাও দেওয়া যাবে না। শুধু অ্যাপোস্ট্রফি যোগ করে, যেখানে স্বধ্বনি একাধিক থাকে, যেমন জিজাস স্পিচ, অর্থাৎ যিশুর বক্তব্য। তারপর দেখেন কিডস পোয়েম, বানানটা দেখেন একটু, কে ই এ টি ই এস, এই এস লেখার পরে কিন্তু আমি অ্যাপোস্ট্রফি বসাচ্ছি। অর্থাৎ সিঙ্গুলার নাউনের মানে শেষে এস যুক্ত সিঙ্গুলার নাউনের শেষে শুধু অ্যাপোস্ট্রফি চিহ্ন যোগ করে পজিটিভ করা হয়। কিডস পোয়েম, শিশুদের কবিতা, অর্থাৎ র বা এর আসবে কিন্তু পজিটিভ কেসে। তারপর দেখেন রুল 3, শেষে এস বিহীন প্লুরাল নাউনের সাধারণত অ্যাপোস্ট্রফি এস যোগ করে পজিটিভ করা হয়। কেমন দেখেন, চিলড্রেন্স পার্ক, চিলড্রেন্স পার্ক, মেন্স ড্রেস,
পিপলস রিপাবলিক, অ্যাপোস্ট্রফি কোথায় বসেছে খেয়াল করেন। অর্থাৎ বলছে শব্দের শেষে এস বিহীন প্লুরাল নাউনের সাধারণত অ্যাপোস্ট্রফি এস যোগ করে পজিটিভ করা হয়। উইমেন্স কোঅপারেটিভ, চিলড্রেন্স পার্ক, মেন্স ড্রেস। দেখেন প্রত্যেকটা কিন্তু আমি হাইলাইট করে দিচ্ছি। তারপর দেখব শেষে এস যুক্ত প্লুরাল নাউন, শেষে এস থাকবে, ভালোভাবে একটু নিবেন। প্রত্যেকটা শব্দের শেষে এস থাকবে। শেষে এস যুক্ত প্লুরাল নাউনের শেষে শুধু অ্যাপোস্ট্রফি যোগ করে, অর্থাৎ 2 নম্বরের রুল আর 4 নম্বরের রুলটা প্রায় সেম। এই জায়গাটা কিন্তু আমরা প্রায় ভুল লিখে থাকি এবং অনেকে ভুল বলে থাকি। অনেকে আমরা টিচাররাও জানি না এটা কিভাবে লিখতে হয়। শেষে এস যুক্ত প্লুরাল নাউনের, অর্থাৎ আমরা একটু উদাহরণ দেখি। বয়েজ স্কুল, গার্লস স্কুল, সেইলর্স ক্যাপ, ব্রাদার্স গার্ডেন। দেখেন শব্দের শেষে এস থাকবে, বয়েজ BOYS। তো বলছে শেষে এস যুক্ত প্লুরাল নাউন, এই বয়েজ কিন্তু প্লুরাল, এর শেষে শুধু অ্যাপোস্ট্রফি যোগ করব। যোগ করে কি করব, পজিটিভ করব। এইখানে দেখেন এই যে বয়েজ BOYS, ভালোভাবে একটু খেয়াল করবেন। এখানে আমি যদি BOY লিখে এই অ্যাপোস্ট্রফি ব্যবহার করে তারপর এস দেই, তাহলে কি দাঁড়ায় জানেন, ওই বিদ্যালয়টা একজন বালকের বিদ্যালয়। আমরা যারা অনেক ছেলেরা আছে না বয়েজ স্কুলে, অনেক মেয়েরা গার্লস স্কুলে পড়ি, কিন্তু এই জায়গাটা আমরা অধিকাংশ ভুল লিখে ফেলি। একেবারে খুব প্রাইমারি লেভেলের এই যে কেস, নাম্বার, জেন্ডার আজকে যা পড়াচ্ছি না, আমি মনে করি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কেসটা সর্বপ্রথম এইভাবে শিখে নিতে হয়, তাহলে কিন্তু অন্য অন্য জায়গায় গিয়ে ভুল হবে না। তো এই যে দেখেন আমরা বলি বয়েজ স্কুল, গার্লস স্কুল, এমনকি স্কুলের নেম প্লেটেও অনেক জায়গায় ভুল লেখা থাকে। এটা BOY অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে এস দেয়। এটার অর্থ কি দাঁড়ায় জানেন, একজন বালকের বিদ্যালয়। তো স্কুলে কি একজন বালক পড়ে না অনেক বালক পড়ে? নিশ্চয়ই অনেক বালক পড়ে। তো এখানে কি করতে হবে, বয়েজ স্কুল BOYS তারপর অ্যাপোস্ট্রফি, তদ্রূপ গার্লস স্কুল, সেইলর্স ক্যাপ, ব্রাদার্স গার্ডেন, একই নিয়মে দিতে। দেন কম্পাউন্ড নাউনের শেষে অ্যাপোস্ট্রফি এস যোগ করে পজিটিভ করা হয়। কম্পাউন্ড নাউনের শেষে অ্যাপোস্ট্রফি এস যোগ করে পজিটিভ করা হয়। যেমন দেখেন ব্রাদার ইন ল হোম। তো এই ল হোম তো এটা বলা যায় না, এখানে কম্পাউন্ড নাউন যে শব্দটা ব্রাদার ইন ল, এই লটাকে আমরা অ্যাপোস্ট্রফি এস করব, ব্রাদার ইন লস হোম। ইন্সপেক্টর জেনারেলস অফিস, এই জেনারেল লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিয়ে এটাকে আমরা পজিটিভ করব। যৌথ অধিকার দেখেন, অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক নাউন যৌথ অধিকার প্রকাশ করলে শেষের নাউনটির সাথে এস যোগ করতে হবে। কি যোগ করতে হবে, এস যোগ করতে হবে। যেমন রহিম অ্যান্ড করিমস ফ্ল্যাট, এই যে যৌথ মালিকানা না, তো শেষের যে নাউনটি থাকবে এই নাউনের শেষে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি করব। রহিম অ্যান্ড করিমস ফ্ল্যাট, রহিম করিম দুই ভাই, তারা একটি ফ্ল্যাট কিনেছে ঢাকা শহরে। তো এখানে বলবো রহিমস অ্যান্ড করিমস ফ্ল্যাট না, এটা বলবো রহিম অ্যান্ড করিমস ফ্ল্যাট। সামি অ্যান্ড রাহিস মাদার, এই কার মা, এ হচ্ছে সামি এবং রাহিদের মা। সামি এবং রাহিদের মা। রাহিম অ্যান্ড করিমস ফ্ল্যাট, সামি অ্যান্ড রাহিস মাদার। রহিম অ্যান্ড করিমস ফ্ল্যাট, সামি অ্যান্ড রাহিস মাদার। এই বিষয়টা খুব ভালোভাবে যদি বুঝেন, তাহলে এই পজিটিভের জায়গা দেখেন, এই যে জায়গাটা বুঝালাম না, এই 4 নম্বরের রুলটা একটু ভালো করে খেয়াল করবেন। এই রুলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি রুল। এইটা অনেকে আমরা দেখবেন 9-10 ছেলে পেলে, আপনাদের যদি কোনো রিলেটিভ থাকে বয়েজ স্কুল গার্লস স্কুলে পড়ে, তাকে আপনি বলবেন এটার সঙ্গে আরেকটা জিনিস ধরবেন, অনেকে সায়েন্সে পড়ে সায়েন্স বানান পারে না। এটা দেখবেন সায়েন্সে পড়ে সায়েন্স বানান পারে না, শতকরা 95% স্টুডেন্টরা এই জায়গাটায় ভুল করে। তো এই যে বয়েজ স্কুলে পড়ে, বয়েজ স্কুল বানান পারে না। তো বয়েজ স্কুল বানানটা পারতে গেলে এই পজিটিভ কেসটা আমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে। এখানে কি হবে, বয়েজ বানানটা হবে BOYS, তারপরে অ্যাপোস্ট্রফি বয়েজ স্কুল, গার্লস স্কুল একইভাবে, সেইলর্স ক্যাপ, ব্রাদার্স গার্ডেন। তারপরে একটু দেখি, সাধারণত ব্যক্তির ক্ষেত্রে এস বসিয়ে বা তার পূর্বে অফ বসিয়ে পজিটিভ করা হয়। রহিমস হেন অর দা হেন অফ রহিম। কি বললাম, রহিমস হেন অর দা হেন অফ রহিম। অচেতন পদার্থের ক্ষেত্রে এস না বসিয়ে, দেখেন এখানে প্রাণীবাচক যারা তাদের ক্ষেত্রে একটা নিয়ম, আর এই রুল 8টা একটু দেখেন। অচেতন পদার্থের ক্ষেত্রে এস না বসিয়ে অফ বসিয়ে পজিটিভ করতে হয়। খুব একটা দারুণ জিনিস।
অচেতন পদার্থের ক্ষেত্রে এস বসাবো না, এখানে অব বসিয়ে পজিটিভ করব। কেমন দেখেন, ইনকারেক্ট এই বাক্যটা আমরা বললে ভুল হয়ে যাবে। দ্য চেয়ার্স লেগ আর ব্রোকেন, দ্য চেয়ার্স লেগ আর ব্রোকেন, চেয়ারের পায়াগুলো ভেঙে গিয়েছে। এই চেয়ার্স লেগ যদি বলি তাহলে কিন্তু ভুল হবে, এবং ওই চেয়ারের তো প্রাণ নাই, এখানে অ্যাপোস্ট্রফি বসিয়ে কখনো পজিটিভ করা যাবে না। কি করতে হবে, দ্য লেগস অফ চেয়ার, দ্য লেগস অফ চেয়ার আর ব্রোকেন, দ্য লেগস অফ চেয়ার আর ব্রোকেন। অর্থাৎ অচেতন পদার্থের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি না বসিয়ে পজিটিভ করতে হবে অফ বসিয়ে, যেমনটি আমি করলাম, দ্য চেয়ার্স লেগ আর ব্রোকেন, এটা না বলে দ্য লেগস অফ দ্য চেয়ার আর ব্রোকেন। সময়, দূরত্ব, ওজন প্রকাশক নাউনের সাথে এর যোগ করে পজিটিভ করতে হয়। সময়, দূরত্ব, ওজন প্রকাশক নাউনের সাথে এর যোগ করে পজিটিভ করতে হয়। এটা আবার কেমন, যেমন 3 days লিভ, দেখেন 3 দিনের ছুটি। এ ইয়ার্স লেংথ, এ টনস ওয়েট, অর্থাৎ 1 টন ওজন। সময়, দূরত্ব ও ওজন পরিমাপক নাউনের শেষে এর যোগ করে পজিটিভ করতে হয়। 3 days লিভ, 3 দিনের ছুটি, আর টনস ওয়েট, 1 টন ওজন। অর্থাৎ এগুলো আমরা যা শিখলাম এতক্ষণ, পজিটিভ কেসটা শিখলাম। কি শিখলাম, পজিটিভ। তো এই পজিটিভ কেসের পরে আমাদের এই শীটটা এই পর্যন্তই কমপ্লিট হবে। জাস্ট মাত্র 5টা মিনিট সময় দিবেন। বকেটিভ কেসটা আমরা একটু দেখবো। আমরা কি দেখবো, বকেটিভ কেস দেখবো। বকেটিভ কেসটা খুবই সহজ। এই বকেটিভ শব্দের অর্থ হচ্ছে সম্বোধন। ভালো করে বাংলাটা বুঝবেন। অর্থাৎ বাংলা আরো যদি ক্লিয়ার করে সহজ করে বলি, কাউকে ডেকে বা মানে কারোর নাম উল্লেখ করে যখন কোনো কিছু বলা হয়, কারোর নাম ধরে বা কাউকে ডেকে সম্বোধন করে, এটাকে বলা হচ্ছে ভকেটিভ কেস। যেমন বললাম, গো দেয়ার রহিম, রহিম তুমি সেখানে যাও। মে আই কাম ইন স্যার, অর্থাৎ এখানে ব্রাদার কুড আই টেক ইউর পেন, আমি কি তোমার কলমটি নিতে পারি। অর্থাৎ উপরের সেন্টেন্স দুটিতে রহিম এন্ড স্যার দুটি নাউন এ সম্বোধন করে কিছু বলা হয়েছে। মে আই কাম ইন স্যার আর গো দেয়ার রহিম, এখানে স্যার বা রহিমকে আপনি দরজায় দাঁড়িয়ে বলছেন স্যার আমি কি ভিতরে আসতে পারি। স্যারকে ডেকে আপনি বলতেছেন যে স্যার আমি কি ভিতরে আসতে পারি, মে আই কাম ইন স্যার। তো এই যে কাউকে ডাকছেন, এই ডাকাটাকে বলা হচ্ছে ভকেটিভ কেস। অর্থাৎ সম্বোধন পদ, আর পজিটিভটা বলা হয় সম্বন্ধ পদ, সম্পর্ক কারক। আর এটা হচ্ছে সম্বোধন পদ বা কারক। এই সম্বোধন ভকেটিভ কেসটা আসলে বাংলা ব্যাকরণে দেখবেন এটা মূলত কেস বলা যায় না, এটা কিন্তু পদ বলে ওখানে সম্বোধন করা হচ্ছে। ভকেটিভ কেস, উপরের সেন্টেন্স দুটিতে রহিম এন্ড স্যার এই দুটি নাউনকে সম্বোধন করে কিছু বলা হয়েছে। এখানে নাউন দুটির সাথে স্ব স্ব বাক্য দুটির অপর অংশ দুটির সাথে যে সম্পর্ক, তাই হচ্ছে ভকেটিভ কেস। এক কথায় বাক্যে নাউনের মাধ্যমে, এক কথায় বাক্যে নাউনের মাধ্যমে কাউকে সম্বোধন করে কিছু বলা হলে তাকে ভকেটিভ কেস বলে। তাকে কি বলা হয়, ভকেটিভ কেস বলা হয়। যেমন ব্রাদার কুড আই টেক ইউর পেন, ব্রাদার আমি কি তোমার কলমটি নিতে পারি। এই ব্রাদার শব্দটি হচ্ছে ভকেটিভ কেস। গো দেয়ার রহিম, মে আই কাম ইন স্যার, দেখেন কমা দিয়ে প্রত্যেকটা বিষয়কে আলাদা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এদেরকে সম্বোধন করে, এদেরকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে, এটাকে বলা হচ্ছে ভকেটিভ কেস। তো এই যে 4টা কেস বোঝালাম, নমিনেটিভ, অবজেক্টিভ, পজেসিভ এন্ড ভকেটিভ, এটা আপনারা বাড়িতে যদি আরেকটু দেখেন বাসায়, তো এটা কি ক্লিয়ার করে বলা যাবে। পরের দিনকে একটু সংজ্ঞাটা আমাকে বলতে পারবেন, বুঝাতে পারবেন যে স্যার নমিনেটিভ কেসটা এইভাবে হয়, এটার সংজ্ঞা বা এটার উদাহরণ এইটা, পজিটিভ কেস এইটা, এটা কি বলা সম্ভব হবে, বলতে পারবেন। স্যার, আরো দুই একজন একটু কথা বলবেন প্লিজ। নূপুর ভট্টাচার্য। স্যার, আর যদি মুখস্থ করা লাগবে না, বুঝে বুঝে পড়বেন, না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন, এটা মোটামুটি চেষ্টা করতে হবে। ফখরুল সাহেব, বুঝতে পারছেন। সুদূর আমেরিকা থেকে আপনি ক্লাস করছেন, অবশ্যই বুঝতে হবে। আপনি না বুঝলে বলবেন, আমি অনেকবার করিয়ে বুঝিয়ে দেবো, এবং এটা খুব ইজি অ্যান্ড সিম্পল বিষয়। এটা হচ্ছে মূলত কেস বা কারক। আমরা ছোটবেলায় যে কারক পড়েছিলাম বইতে, কারক ছিল 6 প্রকার, এখানে সেই কারক 4 প্রকার করা হয়েছে। নমিনেটিভ অর্থাৎ কর্তৃকারক, অবজেক্টিভ কর্মকারক,
তো এই যে নমিনেটিভ অবজেক্ট বাংলায় ছিল যেমন কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক, ওখানে 6 প্রকার, আর এখানে করা হচ্ছে 4 প্রকার। অর্থাৎ প্রত্যেকটা বিষয় বাংলা এবং ইংরেজি ওতপ্রোতভাবে জড়িত। আমরা বাংলায় ক্রিয়ার কাল পড়েছিলাম না, বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, আর ইংরেজিতে সেই কালকে পড়তেছি আমরা টেন্স, মানে কাল বা সময়। আমরা বাংলায় পদ পড়েছিলাম, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। ইংরেজিতে এসে আমরা পার্টস অফ স্পিচ পড়লাম। আর বাংলায় যে কারক পড়েছিলাম, এখানে সেটা কেস রূপে পড়লাম। কি বাংলার সঙ্গে কি ইংরেজি মিলানো যায় বলেন তো? আমার মনে হয় যায়। হ্যাঁ, এতক্ষণ পরে একটা সুন্দর কথা বলেছেন, প্রায় সেম সেম। সামান্য একটু পার্থক্য দেখেন, এখানে বাংলায় 5 প্রকার পদ লিখেছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এখন আমাদেরটা ওরা মানতে চাইলো না, সাদা চামড়ার লোক যারা, ওরা বললো কি যে না, আমরা 5 প্রকার মানবো না, আমরা 8 প্রকার মানবো। তো ওরা ওই অব্যয়টাকে ভেঙে 3 ভাগে ভাগ করে দিল: প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। একেবারে সেম টু সেম, এখানে সামান্য কিঞ্চিত কিঞ্চিত পার্থক্য। বাংলা ভাষাটা যদি ভালোভাবে বোঝা যায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তার কাছে অনেক সহজ হয়ে যায়, অনেক। এই জন্য কিন্তু আমি কম্বিনেশন করে পড়াই। দেখেন এই যে কেস, কারক, আর এই মানে বাংলায় যেটা কারক, ইংরেজিতে সেইটা কেস। এই যে বললাম ভকেটিভ শব্দের অর্থ হচ্ছে সম্বোধন, কাউকে ডেকে। আমরা অনেক সময় বলি না যে এই ছেলে তুমি এদিকে এসো তো? তো এই যে এই ছেলে, এইটা কোন কেস? এটা হচ্ছে ভকেটিভ কেস। তোফাজ্জল, বুঝতে পেরেছেন? আরো বুঝবেন, আরো কিছু ক্লাস করেন। আপনার যে জড়তা গুলো আছে সব কিছু A to Z এখানে তুলে ধরবেন। আমি এখানে যত সময় লাগে, 10টা থেকে দেখেন 11:30 বেজে গেছে, 1.5 ঘন্টা। আরো যদি আধা ঘন্টা 1 ঘন্টা লাগে আমি এখানে সময় দিব। তো এটা আজকে যে ক্লাসটা বুঝালাম, এটা তো আপনাদের প্রশ্ন হয়তো তেমন কিছু থাকার কথা না। আর যদিও থাকে, পড়বেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। এই ক্লাসগুলো আবারও নেওয়া যাবে, কোনো সমস্যা নাই, পার্সোনাল ব্যাচে এখানে অনেক কিছুই করা সম্ভব। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা যখন আরো একটু গভীরে প্রবেশ করবো, যেমন ভয়েস চেঞ্জের ক্লাসগুলো দেখবো, আমরা যখন আমাদের এই যে কন্ডিশনাল করব, ক্লজ করব, তখন কিন্তু আপনাদের প্রশ্ন করাই লাগবে সেখানে। একটু কঠিন লেভেল, তো সেখানে প্রশ্ন করতে পারবেন। তো আজকে নাম্বার, জেন্ডার এবং কেস প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যতটুকু বুঝালাম, আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন। এবং যদি এখনো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আর তা না হলে হোয়াটসঅ্যাপে কোশ্চেন করবেন, কোনো সমস্যা নাই। বলেন। বলেন। হোয়াটসঅ্যাপে কি হয়েছে?